No. কি হয়েছে? লাইভ শুরু হয়েছে নাকি? হুম। লাইভের পরে ঘোরাস কেন? ঠিক আছে। ঠিক আছে, যা। হুম। আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা, যারা হচ্ছে লাইভে যুক্ত হয়েছে তারা হচ্ছে কি আমাকে একটু কমেন্ট করে জানাবা কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আর শুনতে লাইভটা ওপেন হয়েছে কিনা আমাকে দেখে আমাকে লিঙ্কটা পাড়া, রবিন পাড়া। আর শুনতে লাইভটা আর শুনতে পাই না, আমাকে পাড়া। পাইছি, পাইছি, পাইছি। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে অলরেডি তাদের সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিবা। আজকে আমরা হ্যাঁ, ওয়াল ক্লিয়ার। অনেকে বলছে কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আসলে নাই। মার্জিয়া করে লিখছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম কলি। ভালো আছো আশা করি। সো তোমরা যারা হচ্ছে আমার সাথে যুক্ত হয়েছো অলরেডি, তোমরা হচ্ছে কি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবা। হ্যাঁ, মুশারফ আমাদের সাথে যুক্ত হয়েছে। গাম তোর এসি নষ্ট। সমস্যা নেই, টিউশন আছে ভাই এখানে। আচ্ছা, আমরা দেরি করবো না, আমরা ক্লাসে চলে যাবো। ঠিক আছে, আমরা দেরি করবো না, আমরা দেরি করবো না। ঠিক আছে, আমরা দেরি করবো না, ক্লাসে চলে যাবো। ঠিক আছে। যারা লাইভ ক্লাসে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করে দিবা। আমরা পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিব। সিকিউ এমসিকিউ দুইটা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, সিকিউ এমসিকিউ দুইটা পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব। কোনো চিন্তার কোনো কি কারণ নাই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। সিকিউ এবং এমসিকিউ দুইটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, যারা যুক্ত হইছো তারা লাইভ ক্লাসে শেয়ার করে দিবা। সিকিউ পিডিএফ এবং এমসিকিউ পিডিএফ দুইটাই তোমরা পাবা। ঠিক আছে, সিকিউ পিডিএফ এবং এমসিকিউ পিডিএফ দুইটা তোমরা পাইবা। পরে যুক্ত হলে হয়তো হচ্ছে ভালো করে বুঝবা না। আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা তোমাদেরকে একটু বলি, আমরা হচ্ছে কি একটু বলি, আমরা তোমাদেরকে একটু একটা খালি পেজে নিয়ে যাই, তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে আমি আনছি কি কারণে, একটা কারণে এখানে আনছি একটা কারণে, যে আমাদের হচ্ছে গিয়ে
দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি কি জিনিস পড়তে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এটা আমরা আগে একটু দেখবো। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে মূলত প্রশ্ন আসে চাহিদা রেখা আছে না তোমাদের, এই চাহিদা রেখা বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মাঝে হচ্ছে যুগান রেখা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ মাঝে মাঝে কি করে যুগান রেখা থেকে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে আমাদের উপযুক্ত থেকে প্রশ্ন আসে। এরপর কই থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসে, ঠিক আছে। প্রশ্ন আসে হচ্ছে গিয়ে চাহিদা বা যুগান রেখা থেকে, উপযুক্ত থেকে, তারপর হচ্ছে স্থিতিস্থাপকতা থেকে, ঠিক আছে। এই স্থিতিস্থাপকতা থেকে এরপর হচ্ছে কি কোথা থেকে আসে, এরপর হচ্ছে ভারসাম্য থেকে। এই চার জায়গা থেকে মূলত প্রশ্ন আসে, ঠিক আছে। এই চার জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে এটা পারো, এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা সরাসরি এই উপযোগ, স্থিতিস্থাপকতা এবং ভারসাম্য, এই তিনটা জিনিস আজকে একদম টোটালি দৌড়ে দৌড়ে বেসিক থেকে পড়াবো, ঠিক আছে। দৌড়ে দৌড়ে বেসিক থেকে পড়াবো। তো তোমরা যারা হচ্ছে গিয়ে লাইভ ক্লাসটা করতেছো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এর বাইরে কিছুই আসবে না। আমি যা তোমাদেরকে পড়াবো এর বাইরে কিছুই আসবে না। পিডিএফ থেকে কমন পড়বে, সাজেশন থেকে কমন পড়বে, এবং হচ্ছে যেগুলো আমি পড়াচ্ছি এখান থেকে হুবহু কমন আসবে। সো তোমরা হচ্ছে একটু মনোযোগ দিবা, হ্যাঁ তোমরা একটু মনোযোগ দিবা, ক্লাসটা একটু কইরো শেষ অব্দি, ভালো লাগবে। আমি তোমাদেরকে আগেই দেখাই দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে। প্রশ্ন আসে হচ্ছে চাহিদা রেখা থেকে, যুগান রেখা থেকে, উপযোগ থেকে, স্থিতিস্থাপকতা থেকে এবং হচ্ছে ভারসাম্য থেকে। সো আমরা আজকে এই উপযোগ, এই স্থিতিস্থাপকতা এবং হচ্ছে ভারসাম্য, এই জিনিসটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। এর বাইরেও কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, ঢাল থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এগুলো আমরা অন্যদিন পড়াবো। ঢাল থেকে প্রশ্ন আসে, চাহিদা সমীকরণ থেকে প্রশ্ন আসে, হ্যাঁ এগুলো খুব বেশি আসে না, এই জন্য হচ্ছে আজকে আমরা পড়াবো না, অন্যদিন পড়াবো, ঠিক আছে। এগুলো থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো আমরা শুরুতেই হচ্ছে আমরা চলে যাবো কোথায়, আমরা শুরুতে হচ্ছে গিয়ে একদম শুরু থেকে পড়াবো, ঠিক আছে। আমরা একদম শুরু থেকে পড়াবো। দেখো আমরা যদি প্রথমে একটু আলোচনা করি, কি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার টপিকটা হবে হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায়ের উপযুক্ত টপিকটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। উপযুক্ত টপিকটা নিয়ে ইদানিং হচ্ছে এই সমস্যাটা করতেছে। এই এই উপযুক্ত টপিকটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এই উপযুক্ত টপিকটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে। এই উপযুক্ত টপিকটা নিয়ে আমরা মূলত আলোচনা করবো, ঠিক আছে। দেখো প্রথমে আমরা একটু একটু বুঝবো। উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যার দ্বারা মানুষ বিশেষ অভাব মেটানো সম্ভব। মানে সোজা কথায় তুমি এক কথায় বুঝো, ঠিক আছে। যদি কোনো কিছু দ্বারা তোমার অভাব মোচন হয়, ওই জিনিসটা হচ্ছে উপযোগ, ঠিক আছে। যেমন আজকে এসি নাই, এই জন্য হচ্ছে গিয়ে আমি এই এসির উপযোগ ব্যবহার করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে ফ্যান যে ঘুরে, ফ্যান হচ্ছে আমাদের একটা উপযোগ মেটায়, ঠিক আছে। তুমি বস্ত্র পড়তেছো, এটার একটা উপযোগ আছে। এই কলম দিয়ে লিখতেছি, এটার একটা উপযোগ আছে। মোবাইল দিয়ে হচ্ছে গিয়ে তোমাদের কমেন্ট দেখতেছি, এটার একটা উপযোগ আছে। বোর্ডে লিখতেছি, এটার একটা উপযোগ আছে। তারপরে যদি কোনো ভাবে কোনো একটা বস্তু তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে গিয়ে বিশেষ গুণ দ্বারা হচ্ছে তোমার যদি অভাব মোচন করে সোজা কথাই, তাহলে এটা হচ্ছে উপযোগ। উপযোগ হচ্ছে প্রধানত, উপযোগ নর্মালি তিন প্রকার, ঠিক আছে। প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, ঠিক আছে। প্রাথমিক উপযোগটা আগে পড়বো, পরে মোট, পরে প্রান্তিক, এটা 3 নাম্বারে যাবে, ঠিক আছে। একই কথায় এদিক সেদিক করে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ইনিশিয়াল, মার্জিনাল আর টোটাল, ঠিক আছে। এটা তোমরা জাস্ট একটু বুঝবা। উপযোগ মানে কি, কোন দ্রব্যের যদি হচ্ছে কোনো দ্রব্য যদি হচ্ছে বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যার দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব। সো আমরা প্রথমে একটু নর্মালি পড়বো, তারপর হচ্ছে আমরা কিভাবে সৃজনশীল আসবে এবং কিভাবে সৃজনশীল আনসার করবো এটা আমরা দেখবো। প্রথমে আমরা টপিকটা জাস্ট একবার পড়বো, তারপর এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আনসার করতে হবে ওইটা আমরা দেখবো। তাহলে প্রথমে যদি আমরা একটু দেখি, তোমরা প্লিজ, তোমরা যারা দেখতেছো পিডিএফটা পেতে হলে তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। তোমার নৈতিক দায়িত্ব থেকে শেয়ার করে দাও। তাহলে এই জায়গা থেকে আমরা যদি বলি, প্রথমে আমরা তিনটা জিনিস একটু জানবো। এই প্রাথমিক উপযোগ কি, মোট উপযোগ কি এবং প্রান্তিক উপযোগ কি, তিনটা জিনিস জানবো। তারপর এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটা আমরা দেখবো। সো প্রাথমিক উপযোগ হচ্ছে যখন একজন ভোক্তা কোনো একটা দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। মনে করো তোমার কাছে 5টা আম আছে, ভাই তুমি যখন 5টা আম খাওয়া শুরু করো, প্রথমে তো 5টা একবারে খাওয়া না, তুমি একটা আম খাওয়া দিয়ে শুরু করো। প্রথম আমটা খাওয়ার পরে তুমি যেই স্বাদটা পাইছো, যে তৃপ্তিটা পাইছো বা যে উপযোগটা পাইছো, এটা বলা হয় প্রাথমিক উপযোগ। আর এই মোট উপযোগ কি, মোট উপযোগ হচ্ছে মোট 5টা আম খাওয়ার ফলে তুমি যে উপযোগ পাইছো, স্যাটিসফ্যাকশনটা পাইছো, এটাকে বলা হয় মোট উপযোগ। মানে সর্বসাকুল্যে যে উপযোগ পাও, এটা হচ্ছে মোট উপযোগ। তাহলে কোন নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়, ঠিক আছে। দেখো এই মোট উপযোগের সূত্রটা আমরা কি বললাম, মোট উপযোগের সূত্র হচ্ছে mu1 mu2 mu3 ডট 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 mun, মানে যতটুকু আছে অতগুলো সংখ্যা। এটাকে যদি আমি ছোট করে দিই, আমার ভাষা যদি বলি, মনে রাখবা আমি এটা হচ্ছে বইয়ের ভাষা, এটা হচ্ছে বই, এটা হচ্ছে বইয়ের ভাষা। আমরা পার্সোনালি একটা শিখবো। মনে রাখবা টিউ মানে হচ্ছে যুগ, কার যুগ, ঠিক উল্টাটা যুগ, mu এর যুগ, ঠিক আছে। আমি সংক্ষেপে শিখে যাচ্ছি। টিউ মানে কি, যুগ, কার যুগ, এই mu এর যুগ, এক কথা মনে রাখবা, ঠিক আছে। টিউ মানে যুগ, কার যুগ, mu এর যুগ, ঠিক আছে। এই আমাদের টিউ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের কি আছে, এই প্রান্তিক উপযোগ আছে।
কোন নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্যের অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। মনে করো তুমি 5টা আম খাইছো, এরপরে যদি তোমাকে বান্ধবী আর একটা অতিরিক্ত আম খাওয়া, এই অতিরিক্ত আম খাওয়ার কারণে যে অতিরিক্ত তৃপ্তি পাইছো এটা বলা হয় প্রান্তিক উপযোগ। সোজা কথায় এই প্রান্তিক উপযোগ এম ইকুয়াল টু মোট উপযোগের পরিবর্তন ভুক্তা ভোগের পরিমাণ পরিবর্তন, ডেল টিউ বা হচ্ছে ডেল কিউ। এটাকে আমি ছোট করে দিলাম। এম ইউ মানে হচ্ছে আমাদের বিয়োগ, কার বিয়োগ? টিউ এর বিয়োগ। সহজ ভাবে বললাম, এটা হচ্ছে আমাদের সহজ ভাবে ভাষায়। এটা বইয়ের ভাষায়, ঠিক আছে? এটা আমি তোমাকে পার্সোনালি দিলাম যে এম ইউ মানে বিয়োগ, কার বিয়োগ? উল্টার বিয়োগ, মানে টিউ এর বিয়োগ। আর টিউ মানে কি বলছিলাম? টিউ মানে যোগ, কার যোগ? এই এম ইউ এর যোগ। সোজা কথা বুঝবা। টিউ মানে হচ্ছে প্লাস, কার প্লাস? এম ইউ এর প্লাস। এম ইউ মানে কি? মাইনাস, কার মাইনাস? টিউ এর মাইনাস। এই জিনিসটা বুঝো। এতক্ষণ যে আমরা পেছাল পারলাম, এতক্ষণ যে পড়ালাম, এটা আসলে প্রশ্ন কিভাবে কিভাবে আসে এটা আমরা দেখতে হবে। প্রশ্ন মূলত কিভাবে আসে দেখো, এই জিনিসটা তোমরা একটু বুঝো। প্রশ্ন আসবে এইভাবে, 3 নাম্বার একটা প্রশ্ন আসবে, 4 নাম্বার একটা প্রশ্ন আসবে। এরকম একটা সূচি দেওয়া থাকবে, বলবে টিউ রেখা অঙ্কন করো, আর লাস্টে বলবে এম ইউ রেখা অঙ্কন করতে আসতে পারে। মানে এই গতেই এটা আসবে, নয়তো এটা আসবে, যেকোনো একটা আসবে, কিন্তু আমি একবারে করে ফেলতেছি, ঠিক আছে? ধরো এখানে কিউ দেওয়া আছে, এখানে টিউ দেওয়া আছে, প্রশ্ন করছে টিউ রেখা অঙ্কন করো, তাহলে আমার কিউ আছে, টিউ আছে, তাহলে তো আমার অন্য কোনো কিছু দরকার নাই। অন্য কিছুর কি আমার দরকার আছে? না। অন্য কিছুর কি দরকার আছে? না। তাহলে উত্তরটা কেমনে লিখবা দেখো। দেখো আমি আবার তোমাদেরকে দেখাইতেছি। এরকম ভাবে যদি একটা প্রশ্ন আসে তাহলে উত্তরটা কি হবে দেখো ভাই। পরীক্ষা হলে দেখবা হুবহু এই জিনিসটা চলে আসছে, হুবহু একদম ধরে ধরে তোমার বুঝাইতেছি। যদি এরকম একটা সূচি দেওয়া থাকে আর এরকম প্রশ্ন দেওয়া থাকে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে এরকম। এই যে দেখো, প্রথমে কি লিখবা যে উদ্দীপকতে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো, ঠিক আছে? তারপরে এই মোট উপযোগের একটা সংজ্ঞা দিলা, কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। গেল আমার এখানে। এখন আমার কি লাগবে? এখন আমার দুটো জিনিস লাগবে ভাই। এখন হচ্ছে 1 নম্বর লাগবে হচ্ছে আমার চিত্র, 2 নম্বর লাগবে হচ্ছে আমার ব্যাখ্যা। চিত্র আর হচ্ছে ব্যাখ্যা, এই জিনিসটা আমার লাগবে। তাহলে আমি যদি এখানে একটু দেখি, ধরো আমি চিত্র আঁকার জন্য এভাবে লম্ব অক্ষ নিলাম এবং ভূমি অক্ষ নিলাম। সো তুমি মনে রাখবা যেটা চা হয় সেটা লম্ব অক্ষে। তাহলে ভাই এটা কি চাইছে? এখানে চাইছে মোট উপযোগ। কি চাইছে? মোট উপযোগ। তাহলে মোট উপযোগ কোনটা? এটা 5 9 12 14 15 15 14। তাহলে এটা আমরা কোন দিকে দিব? লম্ব অক্ষে দিব, ঠিক আছে? কোন দিকে দিব? লম্ব অক্ষে দিব। ধরো আমি এটার একদম ছোট ছোট মানে নিলাম, ঠিক আছে? ধরো আমি নিলাম 2 4 6 8 10 12 14 16, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার মান, ঠিক আছে? আমি ছোট 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 করে নিলাম, ঠিক আছে? আমি ছোট করে নিলাম, ঠিক আছে? 0। এইদিকে আছে কি? ভোগের পরিমাণ। এইদিকে আছে ভোগের পরিমাণ। ভোগের পরিমাণ কত আছে? সর্বোচ্চ 7। তাহলে আমি নিলাম 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এদিকে হচ্ছে আমার কিউ, আর এদিকে হচ্ছে আমার কি? এদিকে হচ্ছে আমার টিউ। প্রথমে এই সাজানোটা হচ্ছে আমাদের বেসিক একটা কাজ। এই সাজানোটা, যে সূচিটা দেওয়া থাকবে, এই যে সূচিটা দেওয়া আছে, এই সূচিটা, এই যে সূচিটা দেওয়া আছে, এই সূচিটা হচ্ছে আমাকে সাজাতে হবে। সূচিটা কি করতে হবে? সাজাতে হবে। তাহলে সূচির দুইটা মান আছে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে টিউ। কিউটা দিলাম ভূমি অক্ষে, আর যে টিউ যারা চা হয়েছে রেখা, এটা দিলাম লম্ব অক্ষে, ঠিক আছে? তোমরা এতটুকু বুঝছো কিনা তোমরা সবাই বলো। যদি তোমরা হচ্ছে এই ভূমি অক্ষ কিভাবে দেওয়া লাগে এবং লম্ব অক্ষ কিভাবে দেওয়া লাগে, এই জিনিসটা যদি একটা সূচি থেকে বুঝতে পারো, তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবা যে বেসিক ডান, মানে বেসিক বুঝছো, বেসিক ডান। তোমরা একটু কমেন্ট করে জানাও বেসিক ডান, আমি এদিকে করতেছি, ঠিক আছে? বেসিক ডান। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে একটু জানাও। দেখো তাহলে একদম সিম্পলি হিসাব, কি হিসাব? একের সাথে কত আছে? একের সাথে আছে 5, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমার 1 2 3 4 5 6। তাহলে একের সাথে কত আছে? 5। তো এটা যদি 4 হয়, এটা যদি 6 হয়, তাহলে মাঝ বরাবর হবে, ঠিক আছে না? তাহলে এই যে এটা, ঠিক আছে? এরপর কি? এরপর হচ্ছে 2 এর সাথে কত আছে? 2 এর সাথে আছে 9। তাহলে 2 আর 9, এটা 10 আর এটা 8। তাহলে এই মাঝে হবে কি? 9, ঠিক আছে? এই যে আমরা একটা পাইলাম। এরপর কি আছে? 3। 3 এর সাথে কত আছে ভাই? 12। 3 এর সাথে কত আছে? 12। এই 12 এখানে নিজেই আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার 3, এই হচ্ছে আমার কি? 3। এরপর কত আছে? 4। এরপর কত আছে? 4। এই 4 এর সাথে কত আছে? 14। 4 এর কত? 14। 14 তো এখানে আছে, ঠিক আছে? এই যে 4 আর 14। 5 এর সাথে কত আছে? 15। 5 এর সাথে কত আছে? 15। তাহলে এই 14 এর উপরে হচ্ছে 15, ঠিক আছে? এই যে আমি দিলাম 15। 6 এর সাথে কত? 15। তাহলে এটা একটু বাড়ায় দিলাম, ঠিক আছে? এই যে দিলাম, ঠিক আছে? তারপর 7 এর সাথে কত আছে? কমছে, 14 হয়ে গেছে। তাহলে 7 আর 14, 14 অলরেডি এটা ছিল, এটাকে আমি বাড়ায় দিলাম, এখানে দিলাম, ঠিক আছে? তাহলে আমি এই বিন্দুগুলো যোগ করে দিলাম, এই বিন্দুগুলো জাস্ট আমরা যোগ করে দিলাম। তোমরা এখানে যে কাজটা করতে পারো, তোমরা হচ্ছে একটু ছোট করে এখানে এ বি সি ডি ই
এফ জি এই নামগুলা দিতে পারো, ঠিক আছে? টিইউ রেখা, তাহলে নিচে কি হবো, চিত্র টিইউ রেখা। তোমরা কি বুঝতে পারছো? তাইলে আমরা আবার বলতেছি, এই 3 নম্বরের প্রশ্ন আনসার করার জন্য এখানে দেখো, এই 3 নম্বরের প্রশ্ন আনসার করার জন্য যে জিনিসটা লাগবে এটা দেখো, লাগবে কি? 1 নম্বরে লাগবে হচ্ছে, ধরো হচ্ছে সংজ্ঞা। 1 নম্বরে লাগবে কি আমাদের? ধরো আমরা সংজ্ঞাটা দিলাম, আচ্ছা সংখ্যা লিখে ফেলছি, সরি, সংজ্ঞা। আমাদের এরকম হচ্ছে কেন কয়েকদিন ধরে এরকম? সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে কি আমাদের চিত্র, 2 নম্বরে কি চিত্র। 3 নম্বরে কি আমাদের বর্ণনা লাগবে, কি লাগবে? বর্ণনা। দেখো তাহলে সংজ্ঞা লাগবে, চিত্র লাগবে, বর্ণনা লাগবে, তাহলে এটার মধ্যে আমি 3-এ 3 পাবো, ঠিক আছে? আমি 3-এ 3 পাবো। দেখো তাহলে আমরা প্রথমে কি দিলাম, এখানে প্রথমে দিলাম এই যে সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞা, প্রথমে সংজ্ঞা দিলাম, ঠিক আছে? প্রথমে আমি কি দিলাম? সংজ্ঞা, সংজ্ঞা দিলাম, তারপরে এই যে চিত্র দিলাম। এখন কি লাগবে? ব্যাখ্যা। এই যে দেখো ব্যাখ্যা লেখা আছে, এই চিত্র ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উপযোগ নির্দেশিত। দ্রব্যের পরিমাণ যখন 1 একক তখন মোট উপযোগ হচ্ছে 5 একক। পরিমাণের ক্ষেত্রে একক হবে না, 1 নরমালি বলবা। এ বিন্দু যেটা এ বিন্দু ছেদ করে, আবার দ্রব্যের একক যত কমে 2 3 4 একবারে গেলে 5 6 7, তখন মোট উপযোগ কত হয়? 5 9 12 14 15 15 14 একক। যা বি সি ডি ই এফ জি বিন্দুতে ছেদ করে, এই এ বি সি ডি ই এফ জি বিন্দুগুলো যোগ করলে টিইউ রেখা পাওয়া যায়। তোমরা বলো, তোমরা আমাকে বলো, ফার্স্ট সিকিউটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ফার্স্ট সিকিউটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ফার্স্ট সিকিউটা একটু বুঝছো কিনা আমাকে জানাও। তোমরা ফার্স্ট সিকিউটা বুঝছো কিনা একটু জানাও। ফার্স্ট সিকিউটা বুঝছো কিনা জানাও। ফার্স্ট সিকিউটা বুঝছো কিনা আমাকে জানাও। যারা বলো যে ফার্স্ট সিকিউ ডান, লেখো ফার্স্ট সিকিউ ডান যদি বুঝে থাকো। ফার্স্ট সিকিউ ডান মানে একদম দৌড়ে দৌড়ে পড়াই দিয়েছি তোমাকে, ঠিক আছে? একদম এখানে লেখা আছে সবগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ মারিয়া আক্তার, মিশু, প্রিয়ন্তি ধার, সঞ্জিদা, থ্যাংক ইউ সঞ্জিদা। কে নাইয়া মিম লেখছে, জি ভাইয়া থ্যাংক ইউ, বুঝছি, থ্যাংক ইউ। আমি ধরে ধরে শোনো, আমি তোমাদেরকে ধরে ধরে বুঝাই দিব, এবং তোমাদেরকে হচ্ছে ধরে ধরে দেখা দেব, পাশাপাশি এই পিডিএফটা তোমাকে দিয়ে দিব, এবং তোমাদেরকে সিকিউ পিডিএফটা দেবো, কোনো সমস্যা নাই। তোমরা আমি যেটা বলতেছি যদি একবার করে যেতে পারো তাহলে হবে। তাহলে ভাই আরেকটা প্রশ্ন ছিল না আমাদের, আরেকটা প্রশ্ন ছিল না, এই যে এমইউ রেখা। ভাই যদি এই আমি যে এটা অঙ্কন করলাম, তাহলে এটা ছিল, এটা ছিল, এটা ভূমি অক্ষে, এটা লম্ব অক্ষে দিয়া, ঠিক আছে? এটা দিচ্ছি হচ্ছে গিয়ে ভূমি লম্ব অক্ষে, এটা ভূমি অক্ষে। এই যে আমি চিত্র অঙ্কন করে ফেলছি, হয়ে গেছে। কিন্তু এইখানে তো এমইউটা ভাই নাই, এমইউটা কি আছে? তাহলে এমইউটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, আর একটা নতুন ঘর লাগবে, ঠিক আছে? এই জন্য একটা নতুন ঘর দিব, ঠিক আছে? এই জিনিসটা আমরা পরের পরের স্লাইডে দেখবো। দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমরা দেখো কি করতেছি, এই যে দেখো আমি 4 নম্বর করে এসে পড়ছি। দেখো তোমরা একটু দেখো, এখানে দ্রব্যের একক এই যে কিউ, মোট উপযোগ এই যে টিইউ, আর এটা ছিল না, এটা প্রশ্নে ছিল না, উদিপক্ষে ছিল না। তোমরা সবাই একটু মনোযোগ বুঝো, এটা কিন্তু প্রশ্নে ছিল না। আমি সময় সংক্ষেপের জন্য এটা লিখে ফেলছি আগে, ঠিক আছে? 5 4 3 2 1 0 -1। দেখো কিভাবে হয়েছে, আমি তোমাদেরকে একটু বোঝাই। আমরা বলছিলাম এমইউ মানে আমরা সহজভাবে বলছিলাম বিয়োগ, কার বিয়োগ? টিইউ এর বিয়োগ। টিইউ কে বিয়োগ দিব, প্রথমটা ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে 5, এখানে 5, এই 9 থেকে 5 চলে গেলে 4, এই 12 থেকে 9 চলে গেলে 3, 14 থেকে 12 চলে গেলে 2, 15 থেকে 14 চলে গেলে 1, 15 থেকে 15 চলে গেলে 0, 14 থেকে 15 চলে গেলে -1। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো আমি কিভাবে আনছি? জাস্ট বিয়োগ দিবা। এমইউ মানে হচ্ছে বিয়োগ, কার বিয়োগ? উল্টাটার বিয়োগ, মানে টিইউ এর বিয়োগ। আর টিইউ মানে যোগ, কার যোগ? এমইউ এর যোগ। এক কথায় বুঝো। তোমরা যারা ক্লাসটা ধৈর্য ধরে করবা, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমরা হচ্ছে গিয়ে পরীক্ষার হলে এটার উপকার পাবা। পরীক্ষার হলে তোমার মনে হবে যে এই ক্লাসটা করে অনেক উপকৃত হয়েছি, কারণ দৌড়ে দৌড়ে তোমাকে পড়াই দিতেছি, ঠিক আছে? দৌড়ে দৌড়ে তোমাকে পড়াই দিতেছি, ঠিক আছে? আচ্ছা তাইলে আমাদের কি হয়ে গেল দেখো তো, আমাদের প্রথমে সংজ্ঞা চলে গেল, তারপর হচ্ছে আমাদের এই যে সূচি চলে গেল। এখানে কি ছিল? এখানে করতে হবে কি কয়েকটা কাজ। প্রথমে হচ্ছে আমাদের সংজ্ঞা, তারপর হচ্ছে আমাদের নতুন সূচি, সূচি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের চিত্র, তারপর হচ্ছে আমাদের ব্যাখ্যা। এইগুলো হচ্ছে আমার সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা বুঝবো তোমরা সবাই। মানে এএমইউ রেখা অঙ্কন করার জন্য আমরা ওইখান থেকে, এই যে এইখান থেকে
এই যে এইখান থেকে কি বলে, এই যে এইখান থেকে এই যে এটা করার জন্য আমাদের চারটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? চারটা জিনিস লাগে। কোন চারটা? এই যে দেখো, এই চারটা। সংজ্ঞা লাগে, সূচি লাগে, চিত্র লাগে, ব্যাখ্যা লাগে। তাহলে এই যে আমাদের সংজ্ঞা চলে গেল, এই যে আমাদের সূচি চলে গেল। এখন কি বাকি আছে? চিত্র। কি বাকি আছে? চিত্র। ঠিক আছে, চিত্রটা যদি আমরা লিখি তাহলে দেখো কি হয়। চিত্রটা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে মানটা কত ছিল বলতো? এখানে ছিল 1 থেকে 7, আর এখানে 5 থেকে উল্টা -1 গেছে। ঠিক আছে, তাহলে আমরা মুখস্থই থাকবো। তাহলে আমরা যদি বলি যেটা চা হয় সেটা থাকে লম্ব অক্ষে, তাহলে যেটা চা হয়েছে, কোনটা চা হয়েছে ভাই? চা হয়েছে এমইউ। চা হয়েছে কি? চা হয়েছে কোনটা? এমইউ। চা হয়েছে এমইউ। এদিকে কি আছে? কিউ। এদিকে কি আছে? কিউ। এখানে কি হবে? শূন্য। নিচে কত আছে? 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই 7 আমরা বসায় নিলাম, 7 অবধি আমরা বসায় নিলাম। ঠিক আছে, উপরে কত আছে? উল্টা বলছিলাম 5। তো এদিকে কিন্তু একটা -1 আছে। ঠিক আছে, -1 আছে। এটা আমরা টান দিলে সমস্যা হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আমরা উপর দিকে যাই। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, 5। তাহলে 5 4 3 2 1 0 -1। ঠিক আছে, তাহলে আমরা যদি বসাই তাহলে দেখো তো এখানে কি আছে। এখানে হচ্ছে গিয়ে 1 এর সাথে কত আছে? 5। পরে একদম নিচে আসছে 2 এর সাথে 4, এভাবে নিচের দিকে গেছে। তাহলে 1 এর সাথে 5, এই যে 5 এ আর হচ্ছে এই 1 এ, এই যে দিলাম এ বিন্দু। এই 2 এ আর হচ্ছে 4 এ বি বিন্দু। 3 এ আর হচ্ছে 3 এ সি বিন্দু। 2 এ 4 এ ডি বিন্দু। 1 এ 5 এ 6 এ আর 0 হবে না, এখানে বিন্দু খালি থাকবে। 7 এ আর -1। ঠিক আছে, দেখো তাহলে এই জিনিসটা যদি তোমরা দেখো, এই যে আমরা এ বি সি ডি ই এফ এন হচ্ছে জি। তাহলে এখন যদি আমরা হচ্ছে এটাকে একটা টান দেই, আমরা বিন্দুগুলো মিলাই দেই, দেখো বিন্দুগুলো যদি আমরা মিলাই দেই, এটা হচ্ছে আমাদের এমইউ। তাহলে চিত্র কি হবে? চিত্র এমইউ রেখা। বলো, তোমরা যদি বুঝে থাকো তাহলে লিখবা এমইউ ডান। যদি বুঝে থাকো এমইউ রেখাটা যদি বুঝে থাকো, প্রান্তিক উপযুক্ত রেখাটা যদি বুঝে থাকো তাহলে লেখো এমইউ ডান। থ্যাংক ইউ। আর এফ লেখছে, আর এফ ফাউ লেখছে এমইউ ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবার বলতেছি, তোমরা যারা আমাকে দেখতেছো না এখন, তোমরা যদি শেষ অব্দি দেখো, বিশ্বাস করো তোমরা উপকৃত হবা, পরীক্ষার হলে এখান থেকে কমন পাবা। ঠিক আছে, তাইলে আমাদের কি চলে গেল? আমাদের হচ্ছে গিয়ে চলে গেল হচ্ছে গিয়ে এমইউ। ঠিক আছে, এরপর আমরা যাবো হচ্ছে নতুন কিছুতে। এই যে এমইউ হচ্ছে ব্যাখ্যাটা, এখানে বর্ণনাটা ঠিক আছে। ঠিক আছে, এই যে বর্ণনাটা তোমরা হচ্ছে বাসা থেকে পড়ে নিবা। আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। তাহলে শোনো, কেউ যদি এই স্লাইডটা পড়তে পারো তাহলে না, আর অন্য কিছু লাগবে না। ঠিক আছে, স্লাইডটা পড়ো তাহলে হবে, আর কিছুই লাগবে না। এই যে আমি এখানে হচ্ছে এমইউ এর ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এমইউ এর ব্যাখ্যাটা দেওয়া আছে, এটা পড়ে নিবা। ঠিক আছে, এরপরে এরপরে কি আছে ভাই? উপযুক্ত থেকে আরো কিছু প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? উপযুক্ত থেকে টিইউ ও এমইউ এর মধ্যে একটা সম্পর্ক প্রশ্ন আসে। সম্পর্কটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে সূচি দিয়ে, আর একটা হচ্ছে চিত্র সহ। একটা হচ্ছে সূচি দিয়ে, আর একটা হচ্ছে চিত্র সহ। একটা সূচি, একটা হচ্ছে চিত্র সহ। সূচি এবং চিত্র সহ। তাহলে আমরা প্রথমে হচ্ছে গিয়ে টিইউ এমইউ এর সম্পর্কটা হচ্ছে সূচির মাধ্যমে যেটা আছে এটা দেখবো। দেখো এখানে দ্রব্যের একক দেওয়া আছে এবং মোট উপযোগ দেওয়া আছে। ঠিক আছে, আর কোনো কিছু দেওয়া নাই। যেহেতু এই দুইটা জিনিস যদি না দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদের এই দুইটা জিনিস বের করতে হবে। এই দুইটা জিনিস যদি না দেওয়া থাকে তাহলে প্রথমেই তোমরা একটু দেখো, লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে কি করলাম? দেখো, প্রথমে এই দুইটা মান নিয়ে আসলাম। প্রথমে কি করলাম? এই দুইটা মান নিয়ে আসলাম। দেখো আমরা দেখো এই মানটা নিয়ে আসছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7, এদিকে মোট উপযোগ 5 9 12 14 15 15 14, এবং এখানে পরে প্রান্তিক উপযোগটা আমরা কি করছি? বের করছি। প্রান্তিক উপযোগ কিভাবে বের করছি? বিয়োগ দিয়ে। 5 9 থেকে 9 থেকে 5 বিয়োগ দিলে এখানে 4 আসছে, প্রথমটা ঠিক থাকবো। 3 2 1 0 -1। ঠিক আছে, এই অবধি আমরা বের করছি। তাহলে আমাদের দেখো প্রথম কাজটা কি? দেখো এখানে আমরা দুটো সংজ্ঞা লিখে ফেলছি। হ্যাঁ, লেখার পর হচ্ছে আমরা কি করছি? এই কিউ দেওয়া ছিল, টিউ দেওয়া ছিল, এই এমইউ আমরা নতুন করে বের করছি।
এটা আমরা নতুন করে বের করছি, ঠিক আছে, নতুন ভাবে বের করছি, ঠিক আছে। বের করলে আমাদের এই জিনিসটা শেষ হয়ে গেছে। আমরা এখন কি করব, ব্যাখ্যাটা দিব। ব্যাখ্যাটা একটু তোমরা দেখো, টি ও এম এর মধ্যে সম্পর্কটা একটু দেখো। আমি যদি একটা একটা পড়ি, একটা একটা বুঝাই। লেখছি, মোট উপযোগ যখন বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। দেখো, মোট উপযোগ দেখো, 5, 9, 12, 14, 15, 15, মোট উপযোগ কি হইতাছে, বৃদ্ধি পাইতেছে। মোট উপযোগ কি হইতাছে, বৃদ্ধি পাইতেছে। দেখো, প্রথম পর্যায়ে মোট উপযোগ যখন বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন কি হয়, হ্রাস পায়। প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। কথা বুঝতে পারছো? কি হয়েছে, হ্রাস পাইছে। পরেরটা দেখো কি বলছে, যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন শূন্য। দেখো ভাই, মোট উপযোগ সর্বোচ্চ কত, দেখো এখানে মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে 15, এখানে 15 ছিল, কিন্তু বুকের পরিমাণ যেহেতু এখানে 5 আর এখানে 6, যেখানে বুকের পরিমাণ সর্বোচ্চ ওই মানটা আমরা ধরবো। বুকের পরিমাণ এখানে 6 না, এই জন্য আমরা এই মানটা ধরলাম। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক যখন কি হয়েছে, শূন্য। আর মোট উপযোগ যখন হচ্ছে মাইনাস হয়েছে, ঠিক আছে, মানে হ্রাস পাইছে, তখন হচ্ছে প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, ঋণাত্মক হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা বলছে যে মোট উপযোগ যখন হচ্ছে হ্রাস পায়, প্রান্তিক উপযোগ তখন এটা ঋণাত্মক হবে। মোট উপযোগ যখন হ্রাস পায়, প্রান্তিক উপযোগ তখন এটা ঋণাত্মক হবে, ঠিক আছে। এটা হচ্ছে ঋণাত্মক হবে, এখানে একটু ভুল আসছে, এটা ঋণাত্মক হবে। হ্যাঁ, ঋণাত্মক হয়, এটা তোমরা মাথায় রাখবে। কি হয়, ঋণাত্মক হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাইলে আমাদের মোটামুটি ভাবে হচ্ছে, যদি সূচি থেকে প্রশ্ন আসে, তাহলে আমাদের এই উপযোগের যে বিষয়টা আছে, এটা আমাদের শেষ, এটা আমাদের কি শেষ। এখন দেখো, এখানে কি প্রশ্ন করছে, দেখো, মোট উদ্দীপকতে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে, বা এটা বুঝো, চিত্রের মাধ্যমে কিন্তু আসতে পারে। কিসের মাধ্যমে আসতে পারে, চিত্রের মাধ্যমে কিন্তু আসতে পারে। চিত্রের মাধ্যমে আসলে কি করবা, সেম ভাবে এটা সংজ্ঞা দিবা, এটা সংজ্ঞা দিবা। সংজ্ঞা দিলে প্রথমে কি করবা, এই মোট উপযোগ এবং হচ্ছে প্রান্তিক উপযোগ দুইটা হচ্ছে তোমরা লিখবা, দুইটা একটু লিখবা। আমি তোমাদেরকে সহজভাবে একটু বলে দেই, এখানে তোমাদেরকে আমি সব টাকাবো না, আঁকলে অনেক দেরি লাগবে। মোট উপযোগ, শোনো, তুমি মোট উপযোগ যাকে অঙ্কন করছো না, মোট উপযোগ যেভাবে অঙ্কন করছো না, যেভাবে আসবে এভাবে, বাঁকা হ্যান ত্যান ওরা মান যেটা দিবে এভাবে। আবার তুমি অঙ্কন করছো না, যে আমাদের হচ্ছে এই যে এমইউ দুটো অঙ্কন করছো, তাহলে এইটা আর এইটা যদি একসাথে দিয়ে দিই, তাহলে যেটা হইব, এটা হচ্ছে আমাদের টিউ, ঠিক আছে। আর এটা হচ্ছে এরকম আসবো, ঠিক আছে, টিউ। আশা করি তোমরা এটা পারবা, এটা করতে গেলে অনেক টাইম লাগবে। তোমরা জাস্ট আমি বলে দিই কিভাবে করবা। প্রথমে হচ্ছে এই যে এটা দিবা আর এটা দিবা, এটা দিয়ে একটা অঙ্কন করবা, এই যে এটা হইলো। তারপরে এই প্রথমটা দিবা আর হচ্ছে এটা দিবা, যে কারণে এই যে এটা হইব। কথা কি তোমরা বুঝতে পারছো? একটা চিত্রের মধ্যে দুইটা মান দিয়ে দিবা। সো তোমরা আমাকে বলো যে টিউ এমইউ ডান, টিউ এমইউ ডান, যদি বুঝে থাকো। আর যদি এখানে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে বলো। আমি এটা বিস্তারিত করলাম না, যদি প্রশ্ন থাকে তোমরা বলো, যদি প্রশ্ন থাকে আমাকে বলো। টিউ এমইউ ডান, আর যদি প্রশ্ন থাকে বলবা। তোমরা চিত্র খাতা একবার, গ্রাফ টাপ এগুলো ইউজ করার দরকার না রে ভাই, জামলা যাবা কেন তুমি? চিত্র খাতা একবার, সুন্দর করে চিত্র খাতা একবার। এগুলো স্যার টিও এবং সবগুলো চিত্র অঙ্কন করা সময়কে, আচ্ছা তোদের এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার, ঠিক আছে। এইটা একটু ক্লিয়ার করে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে, ঠিক আছে। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছো তুমি। আমি এটা একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, এটা একটা কখন চিত্র লাগবে, কখন চিত্র লাগবে, এইটার সমাধান তোমরা নেব। আচ্ছা, যদি সূচিতে, যদি হচ্ছে সূচিতে তোমার এমইউ, টিইউ আর এমইউ এই দুইটা জিনিস যদি হচ্ছে থাকে, তাহলে 100% চিত্র লাগবে। আর যদি শুধু কিউ আর টিইউ থাকে, এমইউ বের করতে হয়, এমইউ বের করতে হয়, তাহলে শুধু কি করবা, তাহলে সূচির ব্যাখ্যা করো, সূচির ব্যাখ্যা করবা, সূচির ব্যাখ্যা করবা, ঠিক আছে। সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সটা হবে এরকম, ঠিক আছে। সূচি ব্যাখ্যা, এটা হচ্ছে একটা। আর একটা নতুন করে সূচি চিত্র ব্যাখ্যা, একটা মধ্যে বাই সেম সূচি আর ব্যাখ্যা হবে, সূচি আর ব্যাখ্যা হবে। চিত্র চাইলে চিত্রটা খালি মাঝে বসবে, দেখছি তিনটা উপকরণ হবে। চিত্র চাইলে তিনটা, সূচি চিত্র ব্যাখ্যা, আর চিত্র না চাইলে সূচি আর ব্যাখ্যা, আর কোন কিছু না। তো তোমরা যদি বুঝো থাকো তাহলে আমাকে জানাও।
ফ্যান অফ তো এসিও নাই। হায়দার লিখছি সব ডান। থ্যাংক ইউ হায়দার, আশা করি ভালো একটা রেজাল্ট করবা তুমি। সবাই ভালো রেজাল্ট করো সেই দোয়া করি, ঠিক আছে? সবাই ভালো রেজাল্ট করার প্রয়োজন, সবারই ভালো রেজাল্ট প্রয়োজন। স্যার চিত্র কি পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবা, ঠিক আছে? চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবা। আচ্ছা পরে দেখো আমাদের কি আছে, এই যে এটা ব্যাখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? ব্যাখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? ব্যাখ্যাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আমি তো আগেই বললাম রে ভাই, যদি হচ্ছে সংজ্ঞা দেও, সরি সংজ্ঞা দিলা, সূচি দিলা, ব্যাখ্যা দিলা, আর ওটার মধ্যে চিত্রটা অ্যাড হবে, এতটুকুই, আর কোনো কিছু নাই। দেখো আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক আসছি লাস্ট, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন বিধি কার্যকর? কোন বিধি কার্যকর? আমাদের উপযোগ বিধি আছে, উপযোগ, এই উপযোগ বিধি থেকে প্রশ্ন আসতে পারে, উপযোগ বিধি 100% প্রশ্ন আসবে, এই উপযোগ বিধি, ঠিক আছে? দেখো কোন বিধি কার্যকর, হ্যাঁ এটা তো কিন্তু 100% আসবে। একসাথে কিভাবে আঁকবো একটু বুঝা দিতেন। একসাথে হচ্ছে শুনো, প্রথম কিউ আর টিউ এর মান যেমন আসে টিউ রেখা অঙ্কন করবা, তারপর আবার এমইউ রেখা অঙ্কন করবা। আলাদা আলাদা কি টিউ এমইউ রেখা তোমার অঙ্কন করা শিখাইছি না? সেম ভাবে, আর কোনো কাজ নাই। যেখানে বিন্দু একটা থাকবে এখানে কোনো বিন্দু দিবা না, দ্যাটস ইট। দেখো বলছে এইখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, এই যে 1 নাম্বার সূচি দিয়ে প্রশ্ন আসতে পারে, কোন বিধি কার্যকর বা উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে, উক্ত বিধি কি সকল ক্ষেত্রে কার্যকর কিনা। ঠিক আছে, গ এটা আসতে পারে, এটা আসতে পারে, আবার এটাও আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তাহলে যদি এইভাবে দেওয়া থাকে, ঠিক আছে, যদি দেওয়া থাকে মোট উপযোগ আর হচ্ছে কিউ দেওয়া থাকে, এখানে কি হবে, কিউ দেওয়া থাকে, কিউ দেওয়া থাকে, তাহলে হচ্ছে দেখো কি হবে, যে কোন বিধি কার্যকর এটা জানার জন্য সর্বপ্রথম যেটা লাগবে এটা হচ্ছে এমইউ, মনে রাখবা। এই এমইউ ছাড়া কোন বিধি কার্যকর এটা বলার সুযোগ নাই। একজন লিখছে ভাই কিউ টিউ মানে বুঝলাম না। কিউ হচ্ছে তোমার এই যে এটা দ্রব্যের এককটা, টিউ মানে হচ্ছে মোট উপযোগ, এই দুটো তো দেওয়া থাকবে রে ভাই। দেখো তাইলে এই দ্রব্যের একক হচ্ছে কিউ আর এটা হচ্ছে টিউ। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে কোন বিধি কার্যকর, তাহলে এখানে এমইউ আছে, এমইউ নাই, এমইউ ছাড়া তো বুঝবো না, এভাবে প্রশ্ন আসতে পারে। আর সরাসরি, সরাসরি কিউ আর এমইউ এই দুটা দিয়েও প্রশ্ন আসতে পারে, সরাসরি এই দুটা দিয়েও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই কিউ আর হচ্ছে এই এমইউ এই দুটা দিয়েও প্রশ্ন আসতে পারে। ভাই দিলে হইব একরকম আর না দিলে হইব আর একরকম। প্রথমে আমরা এটা সলভ করব, প্রথমে আমরা এটা সলভ করব, তারপর হচ্ছে আমরা এটা সলভ করব। আমি এখন দৌড়ে দৌড়ে তোমাকে দেখাই যাচ্ছি কিভাবে সলভ করব। যদি কিউ আর টিউ থাকে তাহলে কিভাবে হবে, আর যদি কিউ আর এমইউ থাকে কোন বিধি কার্যকর বলে তাহলে কিভাবে হবে। তো আমি যদি প্রথমে তোমাকে একটু দেখাই, দেখো বলছে উদ্দীপকে ক্রমহর্ষণ প্রান্তিক বিধি কার্যকর কেন, অন্যান্য অবস্থা অপরিণত থেকে কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, একই ক্রমহর্ষণ প্রান্তিক উৎপাদন বিধি বলে। মানে কথা হচ্ছে এন যে তুমি বাড়াইতেছ, এন দিয়ে বাড়তেছে কিন্তু এখানে কমতেছে, যদি এইখানে বাড়ে এইখানেও বাড়ে কিন্তু এইখানে কমে, তাহলে এটা বলা হয় প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহর্ষণ প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এখানে দেখো তো ভাই, এই যে 5 9 12 14 15 বাড়তেছে না, কিন্তু এখানে 5 4 3 2 1 কমতেছে না। তাহলে যদি এই দ্রব্যের ভোগের পরিমাণ আস্তে আস্তে বাড়ে আর এদিকে যদি হচ্ছে কমে, তাহলে এটা হলো ক্রমহর্ষণ প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ভাই এখানে তো ছিল শুধু কিউ আর হচ্ছে টিউ, এই এমইউটা, এই এমইউটা লাস্টের ঘরটা, এই লাস্টের ঘরটা তো আমি বাড়াইছি, এই ঘরটা তো আমি আনছি রে ভাই, এটা লাগবে আমাদের। তাহলে টিউ এমইউ আমি নিয়ে আসছি, তাহলে আমি বলতেই পারি যে উপরোক্ত সূচিতে দেখা যায় দ্রব্যের একক একক, তখন মোট উপযোগ হচ্ছে, মোট উপযোগ প্রান্তিক উপযোগ কত, এই যে এটা দ্রব্যের একক যখন বৃদ্ধি পেতে থাকে তখন মোট উপযোগ বৃদ্ধি পায় কিন্তু প্রান্তিক উপযোগ কি হয়, হ্রাস পায়। দ্রব্যের একক 100 একক হলে মোট উপযোগ তখন সর্বোচ্চ 15 হয় এবং প্রান্তিক উপযোগ 0 হয়। আবার দ্রব্যের একক 7 একক হলে মোট উপযোগ হ্রাস পায় এবং প্রান্তিক উপযোগ তখন কি হয়, ঋণাত্মক, কি হয়, ঋণাত্মক হয়। ঠিক আছে, তাই বলা যায় যে কি, তাই তাই বলা যায় উদ্দীপকের ক্রমহর্ষণ প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, 100% কি কার্যকর। হায়দার আলী লিখছে চিত্র বলে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ হায়দার আলী থ্যাংক ইউ। তাহলে তাহলে দেখো
হ্যাঁ একজন লিখছে টিউ টোটাল টোটাল ইউটিলিটি, হ্যাঁ কিউ হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ জাহাঙ্গীর ধন্যবাদ। তাই ঠিক আছে, তাহলে এটা বুঝলা। এরপর একটা আমি কি শোনো, আমি তোমাদের কি করতেছি, তোমাদের এই বুঝবা, এই স্লাইডটা পড়লে বুঝবা। শোনো, এখানে এখানে একটু দেখো, এখানে গ 1 একটা প্রশ্ন, গ 2 একটা প্রশ্ন, গ 3 একটা প্রশ্ন, ঠিক আছে। এই যে গ 1 এর উত্তর, ঠিক আছে, গ 1 এর উত্তর, এই যে ভাই গ 2 এর উত্তর, তিনটা প্রশ্ন লাইছি, তিনটা প্রশ্নের সমাধান দিতেছি। তাহলে এখানে হচ্ছে উদ্দীপক কোন বুঝি কার্যকর, তাহলে এখানে তো ভাই দেওয়াই আছে, এটা তো ছিল, এটা তো ছিল রে ভাই, এটা ছিল, এটা হচ্ছে ছিল, এটা আমার উদ্দীপকে ছিল। তাহলে আমি দেখতেই পাইতেছি এই যে কিউ আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে, আর এটা আস্তে আস্তে কি হইতেছে, কমতেছে। তাহলে কিউ যদি আস্তে আস্তে বাড়ে আর এম যদি আস্তে আস্তে কমে, তাহলে এটাকে বলা হয় ক্রমসমানুপাতিক উযোগ বিধি। যেহেতু মনে রাখবা, যদি কিউ আর টিউ দেওয়া থাকে, বলে কোন বিধি করতে হবে, তাহলে সূচির ব্যাখ্যা দিবা, নতুন সূচি লিখে সূচির ব্যাখ্যা দিবা। কিন্তু যদি এরকম থাকে কিউ আর এম ইউ দেওয়া, তাইলে ভাই চিত্র 100% লাগবে। মানে তুমি চিত্র কখন লাগবে কখন লাগবে না বুঝবা কেমনে, শোনো, চিত্র কখন লাগবে কখন লাগবে না বুঝবা কেমনে, যদি ওরা কিউ আর টিউ দেয়, যদি বলে কোন বিধি কার্যকর, তাহলে কোন বিধি কার্যকর এটা জানতে হলে এমইউ লাগবে, এমইউ ওরা দেয় নাই, তাহলে তুমি প্রথমে এমইউ আঁকতেছো, এমইউটা বের করতেছো, তাহলে তোমার চিত্র লাগবে না। আর ওরা যদি কিউ আর এমইউ দিয়ে দেয়, তাহলে তোমার কিছু লাগতে আসে না, তুমি তো নিজেই বুঝতে পারতেছো, ওরাই তোমাকে বুঝাই দিচ্ছে কিউ আস্তে আস্তে কি বাড়তেছে, এমইউ গুলো আস্তে আস্তে কমতেছে, তাহলে ওরাই বলে দিচ্ছে যে তোমার কি হবে, এটা হচ্ছে ক্রমসমানুপাতিক উযোগ বিধি হবে। তাহলে তুমি চিত্রটা এক্সট্রা যোগ করে দিবা, তাহলে এখানে চিত্রটা হবে। এখানে যেহেতু হচ্ছে কিউ দেওয়া এমইউ দেওয়া, তাহলে চিত্রটা হবে। তাহলে চিত্রটা আমার কোথায় হবে, এই যে এখানে হবে। চিত্রটা কিভাবে হবে দেখো তো, এখানে আছে 1 2 3 4 5 6, আর নিচে মান ছিল 7, আর এদিকে হচ্ছে নিচে থেকে 5 থেকে আসছে। তাহলে আমি সিম্পলি যদি বলি, দেখো এবার যদি আমি অঙ্কন করি, তাহলে কি হবে রে ভাই, এটা কি হবে কিউ, আর এটা কি হবে এমইউ। সিম্পলি দেখো, মাইনাস আনলে আনবো, না আনলে নাই, সমস্যা নাই, আমি দেখাইতেছি। 1 2 3 4 5 6 7 দিলে এখানে, ঠিক আছে। এখানে আবার কি 5 পর্যন্ত ছিল, 1 2 3 4 5, ঠিক আছে, 5 অব্দি ছিল, ঠিক আছে, 5 4 3 2 1, ঠিক আছে। তাহলে ভাই দেখো তো, আমি যদি এন্টার দিতে চাই মাইনাস 1 দিতে পারি 7 দিলে, ঠিক আছে, মাইনাস না দিলে সমস্যা নাই, আমি দেখাইতেছি, খালি বার লাখ আমার দেখাইলে হবে। 1 এর সাথে কত আছে, 1 এর সাথে 5, 2 এর সাথে 4, 3 এর সাথে 3, 2 এর সাথে 4, 5 এর সাথে 1, 6 এর সাথে 0, 7 এর সাথে দিলে দিতে পারি না দিতে পারি, ধরো দেয়াই দিলাম, ঠিক আছে, দেয়াই দিলাম, ঠিক আছে। তাহলে ভাই কি হইব, এই যে জিনিসগুলো খালি যোগ করে দিবা, এটা এদিকে আসবে, ঠিক আছে, এগুলো যোগ করে দিবা, চিত্র এমইউ রেখা, চিত্র এমইউ রেখা। এখন কি করা লাগবে ভাই, ব্যাখ্যা দেওয়া লাগবে, কি করা লাগবে, ব্যাখ্যা দেওয়া লাগবে। তাহলে এইখানে আমার সিকোয়েন্সটা কি, সিকোয়েন্স বুঝো, সিকোয়েন্স বুঝো, চিহ্নিত করবা প্রথমে, এটা অমুক অমুক বিধি কার্যকর, তারপরে চিত্র দিবা, তারপরে ব্যাখ্যা দিবা, এটা হচ্ছে আমার সিকোয়েন্স, ব্যাখ্যা। তাহলে আমাদের কি প্রথমে চিহ্নিত করছি, এই যে 2 নম্বরের চিত্র গেছে, চিত্র গেছে, এখন ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যাটা কই পাবা, এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখো এই যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে, ঠিক আছে। আমি সব লিখে দিছি, আমি খালি রাখছি, দেখো এইখানে তুমি পিডিএফ যখন পাবা, তখন দেখবে এরকম চিত্র একটা অঙ্কন করা, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। তাহলে এই যে চিত্র পাইছো, এই যে পাইছো হচ্ছে আমাদের ব্যাখ্যা, এই যে এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবা। রাফসান মাজিদুল লিখছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, খুবই কষ্টে আছি ভাই, খুবই কষ্টে আছি। আনিলা লিখছে, প্রিয় স্যার আপনার জন্য শুভকামনা, থ্যাংক ইউ আনিলা, অলওয়েজ সাপোর্ট করার জন্য ধন্যবাদ, ঠিক আছে। তাহলে একজন লিখছে, স্যার আপনাদের কোর্স কিভাবে কিনবে, তুমি কোন কোর্সটা কিনতে যাচ্ছ, তুমি তো 25 ব্যাচের বলে, তুমি তো হচ্ছে আর আমাদের একাডেমি কোন কোর্স নাই, তুমি হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচের কোর্সটা কিনতে পারো, অ্যাডমিশনের জন্য পেইড মেসেজ দাও, তাহলে হবে। দেখো এখন দেখো, দেখো লাস্টে কি বলছে, দেখো দেখো দেখো, এই প্রশ্ন দেখো ভাই, এটা খেলা আছে, খেলা আছে ভাই, এটা খেলা আছে, কি খেলা আছে দেখো তো, কি খেলা আছে, এই যে ভাই 3 নাম্বার একটা প্রশ্ন করছিল, গ3, উক্ত বিধি সকল ক্ষেত্রে কার্যকর, উক্ত বিধি কি সকল ক্ষেত্রে কার্যকর, প্রান্তিক উজু থেকে প্রশ্ন আসলে বলতে পারে যে বিধিটা কার্যকর, এই বিধি কি সকল ক্ষেত্রে কার্যকর, তাহলে আমরা জানি প্রান্তিক উজু বিধি সকল ক্ষেত্রে কার্যকর না, এর কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু তোমাদের পড়ায় দেই। দেখো এখানে কি লিখছে, যে হচ্ছে গে না, ঠিক আছে, উদ্দীপকের ক্রমশন প্রান্তিক উজু বিধি কার্যকর, যা সকল ক্ষেত্রে কার্যকর, কার্যকর না, এর কিছু, এই দেখো লিখছি ক্রমশন প্রান্তিক উজু বিধি কার্যকর হয়েছে, মানে এখানে ক্রমশন প্রান্তিক উজু কার্যকর, যা সকল ক্ষেত্রে কার্যকর না,
এর কিছু কি আছে, এই যে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলো আমাদের জানতে হবে। সীমাবদ্ধতা কি? এক নম্বর হচ্ছে দ্রব্যের একক পর্যাপ্ত। দ্রব্যের একক পর্যাপ্ত মানে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বোঝাই। ধরো তোমার এক গ্লাস পানি 30 পাইছে, পানি 30টা পাইছে। এখন তুমি যদি হচ্ছে 2 ফুটা 3 ফুটা পানি যদি তোমার মুখে আমি ছিঁড়া মারি, তাহলে কি তোমার ভাই হচ্ছে পানি ত্রাসা কমবে নাকি উল্টা বাড়বে? 2 ফুটা দিলাম, 4 ফুটা দিলাম, 6 ফুটা দিলাম, তোমার তো হচ্ছে বেশি দেওয়ার কারণে কমে যাওয়ার কথা ক্রমশ প্রান্তিক বিধি অনুযায়ী। ভূগের পরিমাণ বাড়লে জিনিসটা কমে যায় প্রান্তিক বিধি, কিন্তু এই ক্ষেত্রে না কমে উল্টা বাড়বে। আবার দেখো যদি বলো সময়, তোমাকে যদি আজকে একটা মিষ্টি খেতে দেই, 2 মাস পরে আরো 3টা মিষ্টি খেতে দেই, 6 মাস পরে আরো 5টা মিষ্টি খেতে দেই, 1 বছর পরে আরো 1 কেজি মিষ্টি খেতে দেই, তাহলে তোমার এই জিনিসের প্রতি আগ্রহ না কমে উল্টা বাড়বে। কিন্তু কথা হওয়া উচিত ছিল কি, ক্রমশ প্রান্তিক বিধি অনুসারে ভূগের পরিমাণ বাড়াইলে প্রান্তিক বিধি কমে, কিন্তু এই ক্ষেত্রে না কমে উল্টা বাড়বে, কারণ সময়ের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। ঠিক আছে? এবং শখের দ্রব্য, যদি কারো কোনো বিরাল শখের দ্রব্য থাকে বা এরকম কিছু পেপার কাটিং এর থেকে বিভিন্ন প্রিয় মানুষদের ছবি, নায়ক নায়িকাদের ছবি তোমরা হচ্ছে কেটে রেখে দেবো, এরকম শখের অনেক কিছু থাকে, ওই শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। তাকে যতই দাও সে না নিতে চায়, বরং আরো বেশি নিতে চাইবে। আরেকটা আছে কি, আর হচ্ছে যে কৃপণের ক্ষেত্রে, কৃপণের ক্ষেত্রে এই বিধি কখনোই কার্যকর হবে না, কারণ কৃপণের অর্থের লোভে কোনো শেষ নাই। সে যত বেশি অর্থ উপার্জন করতে চায় পারবো, সে আরো অনেক বেশি চাইবো। ঠিক আছে? সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে এই বিধি কার্যকর না। ভোক্তার চরিত্র, ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পূর্ণ না হয়, মানে পাগল হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তার এই বিধি কার্যকর হবে না। কারণ পাগল তুমি যে জিনিস দাও সে বলতো না না নিবো না, সে এটার মর্মার্থই বুঝে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই বিধি কার্যকর না। ঠিক আছে? দেখছে জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর লিখছে, ভাই অ্যাডমিশন কোর্সে খ ইউনিটে আপনি কি কোনো ক্লাস নেবেন? না, খ ইউনিটে আমার ওইরকম কোনো ক্লাস নাই। তবে যখন হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের বা হচ্ছে এই যে ক ইউনিট এবং হচ্ছে গ ইউনিট, ব্যবসায়ী এবং হচ্ছে বিজ্ঞান ইউনিটে হচ্ছে অর্থনীতি থাকে, ভূগোল থাকে, ওই ক্ষেত্রে হয়তো আমি ক্লাস নিতে পারি, বা জিএসটি সময় তো ক্লাস নিতে পারি, এটা শিওর না। ঠিক আছে? ঠিক আছে, দেখো রাকিব লিখছে এসি নষ্ট গেছে। আরে ভাই এসি নষ্ট, আজকে এসি ঠিক করাইতেছি না, লোকে কল দিছি, লোকে বলতেছে কালকে আসবে, খুবই জামালা মাঝে প্যারা মাঝে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ক্লাস চলবে। তোদের জন্য আর কি করবো বল? দেখ এই যে ভাই 3 ভাবে এই জায়গা থেকে প্রশ্ন আছে, স্থিতিস্থাপকতা খুবই ইম্পর্টেন্ট একটা হট টপিক। ঠিক আছে, হট টপিক। তাহলে এখান থেকে মূলত প্রশ্ন আসে সবচেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে 3 ভাবে প্রশ্ন আসে। একটা হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য বলে, যেটার উত্তর আসবে মান দিয়ে, মান দিয়ে। আর একটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি নির্ণয়। প্রকৃতি নির্ণয় কেমন আসে, ধরো দ্রব্যটা কি ধরনের দ্রব্য, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, মানে বিলাস জাত নাকি নিত্য প্রয়োজনীয়, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? এরপরে একটা কি আছে, আর স্থিতিস্থাপকতা, এই ধরনের একটা প্রশ্ন আসে, এই ধরনের একটা প্রশ্ন আসে। দেখো তাহলে আমরা আজকে নর্মালি এই যে স্থিতিস্থাপকতা এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, এই দুটা জিনিস আমরা হচ্ছে একটু দেখবো, এই জিনিসটা আমরা হচ্ছে একটু দেখবো। দেখো আমরা একটা একটা সমাধান করব, আমরা একটা একটা সমাধান করব। আমাদের প্রত্যেকটা সূচি তোমরা লিখে রাখবা, এটা হচ্ছে আমাদের সূচি নাম্বার 1, লাস্টে আমরা মিলাবো। ঠিক আছে? লাস্টে আমরা মিলাবো প্রশ্ন কিভাবে আসবে, এইভাবে তোমাকে একটা সূচি দেওয়া থাকবে, বলবে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তাহলে আমরা যদি জানি, আমরা জানি চাহিদা স্থিতিস্থাপকতা যেই কথা, চাহিদা স্থিতিস্থাপকতা যেই কথা, দাম স্থিতিস্থাপকতা একই কথা, শুধু চেঞ্জ হবে। দাম স্থিতিস্থাপকতা বলে হবে ইপি, আর চাহিদা স্থিতিস্থাপকতা বলে হবে ইডি। তাহলে আমরা চাহিদাতে করবো, বাকিগুলো এমনি পারবা। তাহলে আমরা জানি ইডি সমান সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ঠিক আছে? এইখানে আমরা মানগুলা লিখবো, এখানে তোমরা একটা পারলে বাকিটি পারবা। এখানে মনে রাখবা পরিবর্তিত বিয়োগ, পরিবর্তিত, পরিবর্তিত বিয়োগ প্রাথমিক, পরিবর্তিত বিয়োগ প্রাথমিক। সহজ কথায় বললে
পরেরটা বিয়োগ আগেরটা, তাহলে 4 বিয়োগ 3, ঠিক আছে। ডেল কিউ এর মান কত হবে 4, 4 বিয়োগ 3 সমান সমান কত হবে 1। এখানে হচ্ছে ডেল পি, পি প্রথম কত ছিল 3 ছিল, পরে কত হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3 মাইনাস 1, ঠিক আছে। আর প্রাথমিক যেটা আছে ধরো পি আর কিউ, পি প্রথম কত ছিল 3, কিউ প্রথম কত ছিল 3। এই যে এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝবা, এই জায়গাটা যারা বুঝবা তারা হচ্ছে গিয়ে পারবা। তাহলে সিম্পলি হচ্ছে মানগুলো বসায় দিব। দেখো মানগুলো কি হয়, এই ডেল কিউ এর মান কত পাইছিলাম আমরা 1, ডেল কিউ এর মান কত পাইছিলাম 1, নিচে কত হবে -1, পি এর মান কত, এই ডেল পি এর মান হচ্ছে -1, এখানে কত আছে পি এর মান, পি প্রাথমিক পি হচ্ছে 3, প্রাথমিক কিউ হচ্ছে 3। তাহলে নরমালি যদি করি এই সোজাসুজি কোন লাই 3 একে 3 আর নিচে হচ্ছে -3, ঠিক আছে। 3 3 যদি কাটা দাও তাহলে জিনিসটা হবে কত -1, কিন্তু চাহিদা স্থিরতা এর নিজেই হচ্ছে ঋণাত্মক, যে কারণে এই মাইনাসটা উঠে যাবে, এটা কি হবে প্লাস। কেন মাইনাস চিহ্ন অবজ্ঞা করে, মাইনাস চিহ্ন অবজ্ঞা করে। তোমরা বলো ফার্স্ট সূচি ডান, বুঝছো কিনা বলো, 1 নাম্বার সূচিটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। 1 নাম্বারটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জন্মে শিক্ষা হয়ে যাবে এই তারা ক্লাস ওটা সমস্যা নাই, কষ্ট করলে কষ্ট মিলে। চেহারাটা তো মাশাআল্লাহ সুন্দর। দেখো 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 1 নাম্বার বুঝছো, ও স্থির পোলাপান সব বুঝোস তোরা রে ভাই, ঠিক আছে। জাহাঙ্গীর আলম লিখছে ফার্স্ট বিধান, জাহাঙ্গীর আলম একটা খুবই ভালো স্টুডেন্ট। তাসলিমা থ্যাংক ইউ, তাসলিমা টুকু থ্যাংক ইউ, মেহেদী হাসান টুকু থ্যাংক ইউ। আর একটা নাম পল্লব মনে হয়, কি যে নাম দিস রে ভাই তুই, পল্লব, পল্লব ভালো হয়ে যা পল্লব, দিনের পথে চলে আয়, এইসব ফেসবুক নাম দিবি না। 2 নম্বরে দেখ, 2 নম্বরে দেখ, 2 নম্বরে দেখ। তাহলে আমরা যদি বলি ইডি সমান সমান ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, এইখানে এইখানে মানে কোনখানে, এই যে এইখানে নর্মালি একদম মস্ত লেখা হয় ভাই, এই যে 5 বিয়োগ কত 3 কত থাকে 2, ডেল পি কিরে ভাই কি করতে হইব 2 বিয়োগ 3 কত হয় -1 হয়, পি কত হয় 3 হয়, কিউ কত 3। প্রাথমিকটা ঠিকই থাকবো, সেম থাকবো, ঠিক আছে, পি আর কিউ সেম থাকবো। তাহলে মানটা কত হয়েছে রে, খেলাটা খেলে ফেল। এখানে কি আছে উপরে হচ্ছে 2, নিচে কত আছে, নিচে আছে -1 আবারও, ঠিক আছে 3 3 বাই উপরে কত 3 দোকানে 6, নিচে কত এ 3 একে 3, অবশ্যই মাইনাস আসবো। তো চাহিদা স্থিতিতে যদি সে নিজেই মাইনাস, যেখানে ঋণাত্মক হয় না, তাহলে কি হইব, এটা যদি কাটি কি হইব হাফ হবে, কত হবে হাফ হবে, কত হবে হাফ হবে, সরি 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 3 দোকানে 6 2 হইব, 2 3 দোকানে 6 আমরা কাটিয়েছি 2, ঠিক আছে না, ডাইরেক্ট কি লিখবাম ডাইরেক্ট 2 লিখবাম, ঠিক আছে ডাইরেক্ট 2। যখন 1 এর চেয়ে বড় হবে তখন 1 এর সাথে তুলনা করবা 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1। আচ্ছা আমাদের কিন্তু হাফ হাফ হইতো না, সরি হাফ হইতো না, কিন্তু 2 হবে আমাদের 2, এটা কত হবে 2, মনে রাখিস 2 হবে, ঠিক আছে। ইজি মেহেদি লেখছি ইজি, থ্যাংক ইউ মেহেদি, ইজি ঠিক আছে গুড। এই বলতে হবে মেহেদির মতো সবাই বলে ইজি, এই লো ইজি, ঠিক আছে। কত আসছে 2, মনে রাখবা 1 এর চেয়ে 1 এর চেয়ে, আরে কি সর্বনাশ, যদি এই 1 এর চেয়ে ছোট্ট 1 এর চেয়ে ছোট বা 1 এর চেয়ে বড় হয় তাহলে 1 এর সাথে তুলনা হবে। যেহেতু আমি 2 উত্তর আসছে 2 1 এর চেয়ে বড়, তাই আমি এটা লিখলাম 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, ঠিক আছে। এরপরে এরপরে দেখো, এরপরে তোমরা এটা করো তো, এটা সবাই নিজেরা করবা, এটা সবাই নিজেরা করবা, এটা নিজেরা করো, নিজেরা করে উত্তরটা বলো আমাকে, আমি একটু ওয়েট করতেছি। এটা 3 নাম্বার সূচি, 3 নাম্বার সূচিটা হচ্ছে নিজেরা করো, 3 নাম্বার সূচিটা নিজেরা করো।
ও, তোর নাম হচ্ছে পামং মারমা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ পামং মারমা। পামং মারমা, তোর বাসা কোথায়? পামং মারমা, তোমার বাসা কোথায় একটু বলো তো। বাসাটা কোথায় জানাবা, কোন বোর্ডের কোথায় বাসা আমাকে জানাবা। একটা লেগছে বিলাজাত দ্রব্য, হ্যাঁ। একের চেয়ে বেশি হলে বিলাজাত দ্রব্য, এটা পরে পড়াইতেছি, ওইদিকে আসতেছি। হায়দার আলী, থ্যাংক ইউ হায়দার আলী ভাই, তুই বুঝতে পারলি। তোর ভিতরে দেখা। উত্তর দাও কেউ, তিনের উত্তর দাও। তিনের উত্তর আমি বলে দিলাম, হাফ হবে। উত্তরটা হাফ হবে। উত্তরটা হাফ হবে, তিনের উত্তর, তিনের উত্তর দাও। তিনের উত্তর দাও, প্লাপান, তিনের উত্তর দাও। তিনের উত্তর দাও। তিনের উত্তর দাও। ঠিক আছে, তাহলে ডেল কিউ বা হচ্ছে ডেল পি ইন্টু পি বাই কিউ। ঠিক আছে, এখানে এখানে কি হবে রে? এখানে ডেল কিউ সমান সমান কত? এই যে 4, এই 4 বিয়োগ হচ্ছে 3 মানে 1। ডেল পি, ডেল পি কত? 1 বিয়োগ 3 মানে -2। পি কত? P3। কিউ কত? Q3। তাহলে ভাই মানটা বসায় দে, কি হয়? কিউ এর মান হচ্ছে 1, নিচে পির মান কত? -2 ইন্টু 3/3। নিচে হচ্ছে গিয়ে তোর হচ্ছে উপর হচ্ছে কত? 3, নিচে হচ্ছে 6। কাটাকাটি করলে -1/2। যেহেতু হচ্ছে এই চাহিদা স্থিতি তো নিজে ঋণাত্মক, তাহলে ঋণাত্মকের উত্তরটা হবে না। তাহলে উত্তরটা হবে কি ধনাত্মকে? 1/2। হাফ আসছে উত্তর, 3 কত আসছে? হাফ। তাহলে হাফ লেস দেন কি হবে? হাফ লেস দেন 0.50 লেস দেন 1। আমি আগে বলছিলাম একের সাথে তুলনা হবে, একের সাথে তুলনা। যেহেতু এটা একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট, তাই এটা 0.50 লেস দেন 1 মানে হাফ লেস দেন 1। ঠিক আছে, জানাতুল ফেরদৌস জেমি লিখছে হাফ, থ্যাংক ইউ। মাইনাস হবে না, যে জানাতুল ফেরদৌস জেমি, মাইনাসটা হবে না। চাহিদা স্থাপক নিজেই ঋণাত্মক, এই জন্য যখনই উত্তর আসবে ঋণাত্মকে, এটাকে আমরা ঋণাত্মককে মানে চাই এই মাইনাস চিহ্নটা কি করবে? অবজ্ঞা করবে। এখানে এসে লিখে দিবা যে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন অবজ্ঞা করে বা বর্জন করে, বর্জন করে, এভাবে লিখে দিবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যাও, এরপরে আমরা 5টা লেখাবো। হ্যাঁ, চাইলে 5 প্রকার। এই যে 4, এই যে 4, ঠিক আছে, 4, ঠিক আছে। সেম ইডি সমান সমান ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ঠিক আছে, এখানে ডেল কিউ সমান সমান 3 বিয়োগ 3 কত হইব? 0। 3 বিয়োগ 3 0। ডেল পি, ঠিক আছে, 1 বিয়োগ 3, 1 বিয়োগ 3 সমান সমান -2। ঠিক আছে, তাহলে কি হলো? পি কত? 3। কিউ কত? 3। দেখ ভাই কি সুন্দর হয় জিনিসটা করে। ঠিক আছে, উপরে কত? 0, নিচে কত? 2, উপরে 3, এনো 3। তাহলে উপরের দিকে কত আসে? উপরের দিকে আছে 0, নিচের দিকে আছে 6। মনে রাখবা, যদি কোনো একটা সংখ্যা উপরে ধরো হচ্ছে সংখ্যা, নিচে 0, 0 যদি কোনো একটা সংখ্যারে ভাগ করো তাহলে উত্তর আসবে 0। কিন্তু 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে উত্তর আসবে অসীম। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি আসবে বলতো? এই ক্ষেত্রে উত্তর আসবে আমাদের মাইনাস ছিল না, এটা মাইনাস হইব। ঠিক আছে, মাইনাস, এখানে একটা মাইনাস। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের আসবে কি? অসীম। কি আসবে? অসীম। উত্তর কি আসবে? অসীম। যেহেতু অসীম আসছে তাহলে একের সাথে তুলনা করার দরকার নাই। ঠিক আছে, উত্তর আসছে কত? অসীম। না, এটা চ্যাপ্টার বাদ দেন বলতে গেলে আমরা সবই পড়াবো, সব অধ্যায় পড়াবো, সব অধ্যায় পড়াই দেবো, কোনো সমস্যা নেই। সব অধ্যায় পড়াবো, কোনোটা বাদ থাকবো না রে ভাই। রুটিন দেওয়া আছে। এরপর লাস্ট লাস্ট 5 নাম্বার আমরা চলে যাচ্ছি। 5 নাম্বারে চলে যাচ্ছি, দেখো তো, দেখো আমরা 5-এ চলে যাচ্ছি। ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এইখানে হচ্ছে আমরা কি করব? এইখানে হচ্ছে ডেল কিউ সমান সমান 4 বিয়োগ 3 সমান সমান 1। ডেল পি সমান সমান
3 বিয়োগ 3 সমান সমান 0, পি সমান হচ্ছে 3, কিউ সমান সমান হচ্ছে 3। দেখো দেখো ভাই এখানে কত দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? আমাদের লাস্ট একটা অসীম হবে, এখানে মানে আমাদের একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? এই তো কত আসছে এটার মান? 3 3 1 3। আচ্ছা এটার মান আমাদের 0 হবে, ঠিক আছে? এটার মান 0 হবে, আমাদের ভুল হয়েছিল। তোমরা হয়তো কেউ দেখছো না। তৃতীয় অধ্যায় পড়েন, হ্যাঁ তৃতীয় অধ্যায় পড়াবো। এটার মান 0 হবে, এখানে 0 হবে, ঠিক আছে? 3/3 0, অন বিয়োগ 3 2, ঠিক আছে? 0 হবে, ঠিক আছে? এটা 0 হবে, এটা 0 হবে, ঠিক আছে? এটার মান হবে হচ্ছে আমাদের, এটার মান হবে হচ্ছে আমাদের অসীম, ঠিক আছে? এটা নিজেরা একটু করে নিও, এটার মান হবে অসীম, ঠিক আছে? আগেরটা কত হবে? 0 হবে, আগেরটা 0 হবে, পরেরটা হচ্ছে আমাদের অসীম হবে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা সবটি লিখে ফেলি। আমরা তোমাদেরকে যদি একটু বুঝায় বলি, আমরা যদি একটু বুঝায় বলি তাহলে হচ্ছে আমাদের 5টা জিনিস এখানে আসে। 5টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? 5টা। কয়টা জিনিস? দেখো প্রথমটার উত্তর আসছিল 1, যেটা আমরা বলি সাধারণ দ্রব্য। কি বলি? সাধারণ দ্রব্য। পরেরটা হচ্ছে 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন কি বলছি? 1, 2 গ্রেটার দেন 1 যখন থাকবো সেটা হলো স্থিতিস্থাপক দ্রব্য। কি দ্রব্য? স্থিতিস্থাপক দ্রব্য, স্থিতিস্থাপক, ঠিক আছে? পরে হচ্ছে 0.5 লেস দেন 1 আর কি, ঠিক আছে? 0.5 লেস দেন 1 এটা হচ্ছে অস্থিতিস্থাপক। কি? অস্থিতিস্থাপক, ঠিক আছে? অস্থিতিস্থাপক। আর আমাদের কি ছিল? শূন্য। কি ছিল? শূন্য। এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আর এটা ছিল অসীম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি? সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক। এই জিনিসটা তোমরা একটু বুঝবা, এই 5টা জিনিস একটু পড়বা, তাই হবে এই মানগুলা বুঝবা। আর কোনো কিছু দরকার নাই। এখান থেকে এখন আমরা দেখবো প্রশ্ন কিভাবে আসে, আনসার কিভাবে করবা। ভাই প্রশ্ন আছে এইভাবে, তোমাকে একটা সূচি দেওয়া আছে, বলছে সিরিজ স্থিরতার মান নির্ণয় করো। এখান থেকে তুমি কি করবা? সিরিজ স্থিরতার জাস্ট মানটা নির্ণয় করবা, উত্তর জাস্ট মানে আসবে। আর এখান থেকে মান নির্ণয় করার পরে জাস্ট বলে দিবা এটা কোন দ্রব্য। তাহলে আমরা যদি এটা করি, তাহলে এটা অটোমেটিক করা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটাই করব। এখানে কত আছে? 6 4 6 7। দেখো এখানে দেখো কত আছে, দেখো এখানে মানটা খুব সুন্দর করে বের করে দেওয়া হয়েছে, আমরা আগে বেরোচ্ছি। 6 6 কত আছে? উপর হচ্ছে 6 আর 6, তাহলে এখানে দেখো পি হচ্ছে, এই যে 6 6 আর হচ্ছে 6, ঠিক আছে? আর প্রথম কিউ হচ্ছিল কত? 7 বিয়োগ, এই যে 7 বিয়োগ 6, 7 বিয়োগ 6 আর হচ্ছে 4 বিয়োগ 6। তাহলে এখানে যদি মানগুলো আমরা বসাই কি হয়? দেখো প্রথম কি মান কত? 1, আমি সব এর করা আছে আগেই, আমি চাই হালকা দেখাই দিচ্ছি। তারপরে পি এর মান কত আছে? -2 ইনটু হচ্ছে পি কত? 6, এর মান কত? 6। তাহলে উপর হচ্ছে 6, নিচে হচ্ছে 12, ঠিক আছে? 6 দোকানে 12, 6 দোকানে কত? 12। তাহলে কত আসছে দেখো তো, তোমরা উত্তরটা আমাকে জানাও, কমেন্ট করে উত্তরটা জানাও। জানাও। 3 দিয়ে যদি আমরা কাটি, সরি 2 দিয়ে যদি কাটি, অসীম আর শূন্য স্থির তারা আরেকটু বুঝান। অসীম আর শূন্য, তোমাদেরকে আমি একটু বলে দিই, যদি মানটা আসে ধরো 2 গ্রেটার দেন 1 এরকম, মানে একের চেয়ে বড় আসে, তাহলে দ্রব্য হবে বিলাসজাত। কি হবে? বিলাসজাত। সুন্দর করে লিখে দিবা, বিলাসজাত। আর যদি ধরো 0.50 লেস দেন 1 এরকম আসে, তাহলে হবে নিত্য প্রয়োজনীয়। এই দুটার বাইরে কিছু আসতো না, ঠিক আছে? তাহলে আসবে নিত্য প্রয়োজনীয়। আমি আবার বলতেছি, যদি মানটা আসে একের চেয়ে বড় তাহলে লিখবা বিলাসজাত, আর যদি মানটা আসে একের চেয়ে ছোট তাহলে লিখবা নিত্য প্রয়োজনীয়। শেষ, আর অন্য কিছু দরকার নাই। একজন লিখছে ভাইয়া কোন প্রকৃতির দ্রব্য এটা টেকনিক দেন। টেকনিক সিম্পলি, টেকনিক ভাই একদম সোজা। টেকনিক কিভাবে সোজা? ধরো যেই মানটা আইছে, তোমার কাছে মান আইছে 5, 5 গ্রেটার দেন অবশ্যই তো কার চেয়ে বড়? কি শুরু 5 আসছে,
ভাই 5 তো অবশ্যই একের চেয়ে বড়, একের চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে বিলাস জাত, এক কথায় শেষ, বিলাস জাত। আর যদি ধরো মান আসছে 1/2 বা ভগ্নাংশে কোনো একটা আসছে, তাহলে ধরো এটা হচ্ছে অবশ্যই একের চেয়ে ছোট, তাহলে ও কি নিত্য প্রয়োজনীয়। এক কথায় বুঝো জাহাঙ্গীর, এক কথায় বুঝো রাহুল, এক কথায় বুঝো রাহুল, এক কথায় বুঝো। একের যে তুমি অঙ্কটা করবা, অঙ্কটা করতে একটা মান বেরোবো, এই মান যদি একের চেয়ে বড় হয় বিলাস জাত, যে মান যদি একের চেয়ে ছোট হয় নিত্য প্রয়োজনীয়, শেষ, আর কোনো কাজ নাই। এক কথায় বুঝো মা। ভাই তোমাকে তোমাকে এতক্ষণ শোনো, এই যে এখানে বের করাইছি না ভাই, তোমার এটা বের করাইছি না, তোমার এখানে করাইছি না, এই যেগুলো করাইছি না, এই যেগুলো করাইছি না, তোমাকে এগুলো করাইছি না, এইগুলো করাইছি না, দেখো এই যে 2 > 1, এতটুকু সেম থাকবো, এতটুকু সেম থাকবো। এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে, এই প্রশ্নটার ক্ষেত্রে, এই প্রশ্নটার ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে 3-এর মতো, 3 সেম, 3 সেম হবে, ঠিক আছে। লাস্ট হচ্ছে মান দেখে, মান দেখে তুমি ধরো আছে 2 > 1 বিলাস জাত, ঠিক আছে, বিলাস জাত। আর যদি এরকম আসে 1/2 <1 তাহলে নিত্য প্রয়োজনীয়, এক কথায় শেষ। ভাইয়া অসীম আর শুনছি একটু বলেন। অ্যালেক্স যদি এক হয় তাহলে সাধারণ দ্রব্য, এক হইলে সাধারণ দ্রব্য, এই যে আমি লিখে দিচ্ছি এখানে ভাই, লিখে দিচ্ছি এখানে, এই যে দেখো, এই দেখো, ঠিক আছে। স্থিতিস্থাপক দ্রব্য সবসময়, এই দেখো স্থিতিস্থাপক লিখছি, স্থিতিস্থাপক দ্রব্য সবসময় বিলাসজাত হয়। আর অস্থিতিস্থাপক লিখছি, অস্থিতিস্থাপক দ্রব্য সবসময় কি হয়, নিত্য প্রয়োজনীয় হয়। আর এক থাকলে, এই এক থাকলে হচ্ছে কি বললাম, এক থাকলে তো সাধারণ সাধারণ দ্রব্য তুমি দিয়ে আসবা, কোনো কথাই নাই, এক থাকলে সাধারণ দ্রব্য, ঠিক আছে। এখানে একজন প্রশ্ন করছিল যে হচ্ছে গিয়ে, আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, যদি হচ্ছে তোমাদেরকে আমি একদম সিম্পলি বলি, দাঁড়াও। আচ্ছা এইখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই। আচ্ছা যদি তুমি ধরো এই 3কে ভাগ দাও 0 দিয়ে, তাহলে ক্যালকুলেটর ক্যান নট বি ডিভাইডেড, ক্যান নট বি ডিভাইডেড, এটা হয় না। 3কে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে উত্তর হবে অসীম। কিন্তু তুমি যদি উল্টাটা করো, 0 ভাগ করো 3 দেওয়া এরকম কিছু করো, তাহলে আসবে উত্তর আসবে 0, ঠিক আছে। যদি তুমি 0 ভাগ 3 দাও উত্তর আসবে 0। আমি আবার বলতেছি 0 ভাগ 3 উত্তর 0। কিন্তু 3 দিয়ে যদি আবার 0 দিয়ে ভাগ করতে চাও তাহলে ভাগ করা যেত না, ক্যালকুলেটর আসতোই না। আবার বলতেছি যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করো তাহলে অসীম, কিন্তু যদি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে এটা 0ই আসবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, আশা করি তোমরা বুঝতে পারছো। হাসান লিখছে, শুভ লিখছে থ্যাংক ইউ, রাহুল লিখছে বুঝছি ভাইয়া, আরএন শেখ লিখছে ভাইয়া তৃতীয়তে, হ্যাঁ ভাই তৃতীয়তে পড়াবো, আগামীকাল তৃতীয় পড়াবো, সবগুলো পড়াবো ভাই, সব পড়াম, যা পড়াম তা আসবে। আমি তোদেরকে আগে বলছি রে ভাই, আমি প্রদীপ যা যা তোদেরকে বোর্ডে লিখাবো একবার অন্তত একবার আমি টাচ করছি, এখান থেকে প্রশ্ন আসবে না, এটা হবে না, ইম্পসিবল, ঠিক আছে। তার মানে এখান থেকে প্রশ্ন আসবে। এরপর আমরা যদি যাই ভাই, এই দেখো এই যে চাহিদা আর এগুলো তোমরা পড়ে নিও, হ্যাঁ এগুলো পড়ালে অনেক দেরি লাগবে, এগুলো তোমরা স্লাইডে পড়ে নিও, আমি পরে পড়াবো তোমাদেরকে, এখানে দেখাই, এখানে হচ্ছে এটা দেখে নিও, এখান থেকে দেখো এই যে আমরা ভারসাম্য চলে আসছি। আমরা বলছিলাম 3টা জিনিস থেকে প্রশ্ন আসছে, একটা হচ্ছে আমরা পড়াইছিলাম উপযোগ, কারেন্ট নাই রে ভাই, এই জন্য সব পড়ানো যেতেছে না, ডাল পড়ানো বাকি, তারপর হচ্ছে চাহিদা সমীকরণ পড়ানো বাকি, এগুলা পিরিয়ড দিতে নেই। তারপর হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, মনে করো চাহিদা স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতা একই কথা, একটা হচ্ছে একটা ইডি, একটা হচ্ছে ইপি সেম, আর একটা হচ্ছে ভারসাম্য। ভারসাম্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এখানে প্রশ্ন আসতে পারে কয়ভাবে, গ1 এটা একটা টেকনিক, বলতে পারে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, আবার বলতে পারে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্র দেখাও, বলতে পারে দাম বৃদ্ধি পেলে ভারসাম্য কি প্রভাব পড়বে, আবার দাম 4টা করে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে, একদম স্পেসিফিক ভাবে বলতে পারে, আলাদা করে বলতে পারে। আমরা একটা একটা সলভ করবো, আমরা এটা আগে সলভ করি, দেখো এটা আমরা আগে সলভ করব, ঠিক আছে, তারপর এটা সলভ করব, তারপর এটা সলভ করব, এটা আলাদা করে দেখাবো, এটা আলাদা করে অন্য একটা থেকে দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো হ্যাঁ এই যে আয়রন সরকার জিম সুন্দর করে লিখছে, এই যে জিমে খুব সুন্দর করে লিখে দিচ্ছে, তোমরা এটা দেখে নিও, একটু একটু কমেন্টটা চেক করো, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো ভাই একটু 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 মনোযোগ দাও সবাই, ঠিক আছে। এই যে আমরা 1 নাম্বারটা সলভ করবো, এটা আমরা একটু সলভ করবো, ঠিক আছে, এটা আমরা একটু সলভ করবো। তাহলে আমরা যদি যাই তাহলে কি হয় দেখো, 1 নাম্বারে দেখো বলছে
আমি শোনো, তোমরা একটু বুঝো, একটু মনোযোগ দিয়ে বুঝো। এই যে আমি এখানে সবগুলা প্রশ্ন দিয়েছি, কেমন কেমন প্রশ্ন হতে পারে, প্রত্যেকটারে আলাদা করে সলভ করাম। এটা সলভ করাম, এটা সলভ করাম, এটা সলভ করাম, এটা সলভ করাম, তাহলে আমাদের শেষ। এই যে প্রথম প্রশ্নটা বলছে কি, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, এটা একটা প্রশ্ন। 100% আসবে রে ভাই, 100% আসবে। এই যে এটা আর এটা, দাম যদি বাজার দাম যদি তার ভারসাম্য দাম মতো বিশুদ্ধ হয়, তো উদ্ভূত পরিস্থিতি প্রতিভাগে বিধি পেশ, আমরা আগে এটা করাম, ওইটা পরে আমরা দেখবো আলাদাভাবে। ঠিক আছে, ভারসাম্য দাম ও পরিমাণ আছে, এটা আমি পরে দেখতেছি, তোমাদেরকে সমীকরণটা করায়নি, তোমাদের সমীকরণটাকে করায়নি। এটা অনেকে বুঝতো না, আমি ওই ওই সিকোয়েন্সটা আমি রাখতে চাচ্ছি। ঠিক আছে, সিকোয়েন্সটা আমি রাখতে চাচ্ছি, পেস্ট লাগাই দিচ্ছি, বুঝছো? এটা একটা কি হচ্ছে, আবার ওই ওইটার মধ্যে আমি প্রত্যেকটা সলভ করে দেবো আমার। আচ্ছা, এটা একটু মনে রাখো, এটা মনে রাখো, 20 - 2p - 5 + 3p। দেখো, একটু মনে রাখো, আমরা বলছিলাম কিউডি সমান কিউডি কিউডি সমান 20 - 2p, কিউআর সমান -5 প্লাস কত জানি 3p প্লাস কত 3p। এটা ছিল আমাদের সমীকরণ। এখান থেকে বলছে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ নির্ণয় করতাম। ভালো করে লক্ষ্য করো, একদম সিম্পলি দেখা দিই, মনে রাখবা ভারসাম্য বিন্দুতে চাহিদা যোগান সবসময় সমান থাকে। ভারসাম্য বিন্দুতে চাহিদা যোগান সমান থাকে, তাহলে আমরা বলতে পারি ভারসাম্য অবস্থায়, আমরা জানি ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থায় দেখো একটু লক্ষ্য করো, ভারসাম্য অবস্থায় কি বলতো, ভারসাম্য অবস্থায় হচ্ছে কিউডি সমান কিউএস। প্রথমে এই লাইনটা লিখবা মস্ত, এই লাইনটা মস্ত লিখবা যে ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস। তাহলে ভাই এখানে কিউডি দেওয়া আছে, কিউএস দেওয়া আছে, দুইটা হুবহু লিখে দাও। কিউডি কত, কিউডির মান হচ্ছে 20 মাইনাস কত 2p সমান কিউএস কত, কিউএস মান হচ্ছে -5 প্লাস 3p। আমার সিম্পলি একটা কাজ, পি গুলোকে এক সাইড আনবো, সংখ্যাগুলোকে আরেক সাইড নিবো। তাহলে এখানে যেহেতু -2p আছে, এই পি টারে এদিকে আনলে মাইনাস হয়ে যাবো 3p, এ -5 আছে, এই প্লাস টারে ওইদিকে নিলে মাইনাস হয়ে যাবো। তাহলে মাইনাস গুলোরে যোগ দেন, কয়টা মাইনাসে পি আছে, 5টা মাইনাসে পি আছে। ঠিক আছে, এখানে কয়টা মাইনাসের সংখ্যা আছে, 25টা মাইনাসের সংখ্যা আছে। তাহলে এখন যদি শুধু পিটা রাখি, তাহলে উপরে -25, নিচে হচ্ছে -5, তাহলে মাইনাস মাইনাসে কাটা 5 × 25, তাহলে পি এর মান কত পাইলাম আমরা 5, পি এর মান কত পাইলাম 5। এই অবধি যারা বুঝছো তারা লেখো পি ডান, এই অবধি যারা বুঝছো লেখো পি ডান, তোমরা একটু লেখো পি ডান। যারা ক্লাসটা শেষ অবধি করবা তোমরা ভাই হচ্ছে 100% পিরান, থ্যাংক ইউ, মিমলেক্সে পিরান, সৌরভ ধন্যবাদ ভাই, সৌরভ কুর্মি, রাহুল থ্যাংক ইউ, তানিশা তান্না থ্যাংক ইউ, তানিশা তান্না অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে, অনেক ধন্যবাদ, কষ্ট করে তোমরা ক্লাসটা করতেছো, অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ। পিডিএফ কোথায় পাবো, পিডিএফ পাবা গ্রুপে, এবং এই ভিডিওর ক্যাপশনও পাবা, ক্লাস শেষে ক্যাপশনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে দুইটা, দেখো কাজ কয়টা, দুইটা, পি বের করা, পি বের করা 2 নম্বর 1, পি এর মান, পি এর মান সমীকরণে বসানো, কই বসানো, সমীকরণে, সমীকরণে বসানো। দেখো আমাদের এটা ডান, পি এর মান বের করা শেষ হয়ে গেছে, এখন পি এর মান যে কোনো একটা সমীকরণে বসা দিবা। তাহলে আমরা বলি পি এর মান, একটা দোষ লিখব, পি এর মান কিউডিতে বসাই, কিউডি সমীকরণে বসাই, কিউডিতে বসাই। তো কিউডি কত ছিল আমার, কিউডি ছিল কিউডি ইকুয়াল টু 20 মাইনাস কত পি, 20 - 2p, 20 - 2p। তাহলে ভাই সিম্পলি ভাই দেখ, 20 এর থেকে 2 ইন্টু কত, পি কত পাইছি 5, তাহলে 20 বিয়োগ হচ্ছে 5 দোকানে 10, কত থাকে 10। তাহলে আমার ভারসাম্য দাম,
ভারসাম্য দাম কত হইলো? ভারসাম্য দাম হইলো পি সমান সমান 5 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত হইলো? 10 একক। শেষ। সবাই লিখবা ভারসাম্য ডান বা ই ডান, ইকুয়ালিজম, ঠিক আছে, ডান। যারা বুঝছো লেখক ই ডান। একজন হচ্ছে ইসলাম ইতিহাস ক্লাস। ইসলাম ইতিহাস ক্লাসটা আমি নেই না, তোমরা চেষ্টা করবো একটা সাজেশন দিয়ে দেওয়ার জন্য, টপিক সাজেশনটা দিয়ে দেন, পড়ে ফেলো, ঠিক আছে? আমার গ্রুপে একটা নক দিও বা আমাকে পার্সোনাল একটা নক দিও। হ্যাঁ, অপূর্ণতা লিখছে 20 - 2p = 10 -5 + 3p = 10। সৌরভ কুর্মী রাহুল লিখছে ভাইয়া অনেক ইজি লাগছে আপনি বোঝার উপর, থ্যাংক ইউ। কারিফ লিখছে থ্যাংক ইউ। তান্না ধন্যবাদ। তানিশা তান্না, সব অদ্রিত দাস আছে আমাদের সাথে যুক্ত আছে। পামং তুই বলবি তোর বাসা কোথায় ভাই? রাবিয়া লিখছে ইরান, থ্যাংক ইউ। জাহাঙ্গীর সুন্দর লিখছে ভারসাম্য ডান, একটা এ দিছে আবার। হিমু খন্দকার ডান, থ্যাংক ইউ হিমু। জি গরম। নাজিম লেখছে মহসিন ভাইয়ের ইংরেজি ক্লাস করে উপকৃত হয়েছি, আবার অর্থনীতি আপনার ক্লাস করতেছি, অনেক ভালো বুঝতে পারছি, অনেক দেওয়ার সম্ভাবনা। থ্যাংক ইউ নাইম ইসলাম, অনেক বেশি ধন্যবাদ নাইম ভাই। দোয়া রইলো তুমি ভালো করো, হ্যাঁ ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ। দোয়া রইলো নাইম। দেখো এরপর আমরা যাবো আরেকটা প্রশ্ন কিন্তু ছিল, বলে গেলে চলবে না। বলছে বাজার দাম, এটা না, বলছে দাম বৃদ্ধি পেলে ভারসাম্য উপর কি প্রভাব পড়বে। এটা একটু তোমরা একটু বুঝো, এখানে একটু খেলা আছে, একটু বুঝো। দুইটা প্রশ্ন একটু বুঝবা। একটা প্রশ্ন ওরা বলে গ নাম্বারে দুইভাবে প্রশ্ন আসতে পারে। ওরা বলবে দাম বৃদ্ধি পেলে বাজার ভারসাম্য কি প্রভাব পড়বে, এটা হচ্ছে একটা কথা। তার মানে হচ্ছে পি তুমি বের করছিলা 5, বৃদ্ধি পাওয়া নাকি এর সাথে আরো কিছু যোগ হবে। ধরো এখন 7 বললা, 60 টাকা হইলে। কিন্তু যদি ওরাই বলে দেয় আরেকটা যে দাম 4 টাকা হলে, তাহলে তো ভাই 4 ওই করে দিচ্ছে, তাহলে আমার নতুন করে বোঝানো কিছু নাই। যদি বলে দাম বৃদ্ধি পেলে, তাহলে 3 যা বের করছো দাম, এটা থেকে আরো 12 একটা মান নিবা। আর যদি বলে দাম 4 টাকা হলে, তাহলে তো ওরা বলে দিচ্ছে 4 টাকা, তাহলে 4 নিবা, আর কোনো কথা নাই। তাহলে একদম রাঙামাটি চট্টগ্রাম বোর্ড থেকে, থ্যাংক ইউ। এই যে দেখো, এটা যদি আমি একটু বলি দাম বৃদ্ধি পেলে কি হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি প্রথমে যে দাম বৃদ্ধি পেলে কি হবে, দাম বৃদ্ধি পেলে বাজার ভারসাম্য নষ্ট হবে, ঠিক আছে? বাজারে অস্থিতিশীলতা তৈরি হবে। কিভাবে? কারণ আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউ সমান সমান কি কিউএস। তাইলে কিউ সমান সমান যদি কিউএস হয়, তাইলে এইখানে দাম যদি বৃদ্ধি পায়, তাহলে আমার কত ছিল 20 - 2p, ঠিক আছে, সমান সমান -5 + 3p এরকম ছিল। তাহলে ভাই যদি দাম বৃদ্ধি পেলে অর্থাৎ 60 টাকা হলে, কত হইলে 60 টাকা হইলে, কয় টাকা হইলে 60 টাকা হইলে, দেখো 60 টাকা। তোমার যখন বলবো দাম বৃদ্ধি পেলে বাজার ভারসাম্য কি প্রভাব পড়বে, তুমি বলবা যে দাম বৃদ্ধি পেলে অর্থাৎ 60 টাকা হলে। কেন 60 টাকা? কারণ গতে 5 টাকা ছিল, ঠিক আছে? তাহলে 60 টাকা হলে কি হইব, দেখো আমি যদি এখানে বসাই 20 - 2 × 7, আবার -5 + 3 × 7, বাই দেখ 20 - 7 × 14, আবার এখানে -5 + 3 × 7 = 21, বাই যদি 20 এর থেকে 14 চলে যায় তো কত থাকে? 20 এর থেকে 14 চলে গেল 6, আবার এখান থেকে যদি 21 থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকে? 16, বাই। তাহলে আমরা লিখলাম কিউডি নট ইকুয়াল টু কিউএস। তাহলে ভারসাম্য যখন কি হয়েছে না, সমান হয়েছে না, কি হয়েছে না, সমান হয়েছে না। এখানে তুমি পরে ব্যাখ্যা লিখবা যে এখানে চাহিদা হচ্ছে 6 টাকা, আর ভারসাম্যের যোগান হচ্ছে গিয়ে এই কত, চাহিদা হচ্ছে 6 একক, সরি টাকা না, চাহিদা হচ্ছে 6 একক, আর এটা হচ্ছে 16 একক। যেহেতু বাজারে চাহিদা হচ্ছে কম, যোগান হচ্ছে বেশি, তাহলে দ্রব্যের দাম কি হবে, কমবে। আর দ্রব্যের দাম যদি কমে, তাহলে বাজারের ভারসাম্য নষ্ট হবে এবং বাজার কি
অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। তোমাকে সুন্দর করে আমি বোঝাই দিই। তুমি লিখবা দাম বৃদ্ধি পেলে, ওরা যদি বলে দাম বৃদ্ধি পেলে বাজারের উপর কি প্রভাব পড়বে, তুমি লিখবা দাম বৃদ্ধি পেলে অর্থাৎ 60 টাকা হলে, মানে যেহেতু কারণ 3 নাম্বার তুমি বের করছো 5 টাকা ছিল, 60 টাকা হলে পরে মানটা বের করবা, মান বের করে দেখবা যে এক সাইডে একটা বেশি হয়েছে একটা কম হয়েছে, হয় চাহিদা বেশি যোগান কম, নয়তো যোগান কম চাহিদা বেশি, তার মানে দুটো সমান হয় নাই, কিউডি নট ইজ ইকুয়াল টু কিউএস। তাহলে যদি দুটো সমান হয় নাই দ্যাট মিন্স কি হয়েছে, বাজারে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, কারণ এইখানে যেহেতু চাহিদা হচ্ছে কম আর যোগান হচ্ছে বেশি, তাহলে দাম অবশ্যই কি হবে, কমবে, বাজার ভারসাম্য নষ্ট হবে। এটা হচ্ছে আমাদের একটা, যদি ওরা না দেয়, ওরা যদি বলে দাম বৃদ্ধি পেলে কি হবে, কিন্তু ওরা আরেকটা কথা বলেছে, কি বলেছে দাও তো, বলছে ওরা আরেকটা কথা বলছে, দাম 4 টাকা হলে, ভাই দাম 4 টাকা হলে কি হবে দাও তো, দাম 4 টাকা হলে কি হবে দাও তো, দাম 4 টাকা হলে আমি যদি বলি তাহলে দাম 4 টাকা হলে, দাম 4 টাকা হলে দেখো এইটা আমি করে ফেলতেছি, দাম 4 টাকা হলে বাই সেম কিভাবে সেম, দেখো 20 মাইনাস 2p মাইনাস 5 প্লাস 3p, একদম স্মার্টলি করে ফেলবো, ঠিক আছে। 20, আচ্ছা একটু বুঝাই লিখি, 20 মাইনাস 2p মানে কত 60, ঠিক আছে, মাইনাস 5 প্লাস 3 ইন্টু কত 60, তাহলে 20 মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 5 3 4 12, তাহলে 20 এর থেকে 8 গুলো কত থাকে 12, 12 তে 5 গুলো কত থাকে 7। তাহলে ভাই এখানে কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে, এখানে এখন চাহিদা হচ্ছে বেশি যোগান হচ্ছে কম, তাহলে বাজারে কি হবে, বাজারে দ্রব্যের দাম বাড়বে, যে কারণে কি হবে, বাজারের ভারসাম্য বিনষ্ট হবে এবং অস্থিতিশীল অবস্থার তৈরি হবে। কথাটা কি বুঝতে পারছো, ক্লিয়ার বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা দেখো সবাই বুঝছো কিনা, যদি বুঝে থাকো আমাকে বলো, লেখো E2 ডান, বুঝে থাকলে লেখো E2 ডান। দেখছি এমসিকিউ তে ভালো করে টিপ দেন, এমসিকিউ হচ্ছে আমি যে পিডিএফ দিছি পিডিএফটা পড়বা এবং আমি চেষ্টা করবো একটা ক্লাস নেওয়ার জন্য। এমসিকিউ গাণিতিক যে এমসিকিউ আছে সবগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কারি থ্যাংক ইউ, খাদিজা আক্তার কুমিল্লা বোর্ড থ্যাংক ইউ। হান্নান হোসেন শুভ লিখছে কক্সবাজার আসলে আমাদের বাসায় বেড়াতে আসলেন। হান্নান হোসেন শুভ, তুই আমার ফেসবুক অ্যাকাউন্টে নক দে, তোরে দরকার, তুই পার্সোনালি আমার নক দে, কক্সবাজার আসতে কয়েকদিন পরে তোর সাথে দেখা করবো। তানিশা লিখছে E2 ডান। সৌরভ কুরিমা রাহুল লিখছে ভাই আপনার পরিশ্রমটাকে বৃথা যেতে দেবো না, প্লাস উঠবই। থ্যাংক ইউ রাহুল, আই লাইক ইউর কনফিডেন্স ম্যান। লিওনা বিনতে ফখরুল লিখছে কম বা বেশি যে কোনো কিছু হলেই কি ভারসাম্য নষ্ট হবে, হ্যাঁ কম বা ভাই শুনো ভারসাম্যটা বুঝো, ধরো এইখানে তুমি যদি একটা দ্রব্য মানে কিছু একটা রাখো তাহলে এটা ভারসাম্য আছে, তুমি যদি এই দিকেও রাখো তাও এটা হেলে যাবে, এই দিকে রাখো তাও হেলে যাবে। ভারসাম্য অবস্থা মানে কি, স্থির অবস্থা, ভারসাম্য অবস্থা মানে কি স্থির অবস্থা, স্থির একটা অবস্থা। তাহলে কমলেও ভারসাম্য বিনষ্ট হবে, বাড়লেও হবে, দাম কমলেও হবে, বাড়লেও হবে, ঠিক আছে। চাহিদা বা যোগান যে কোনো যদি না মিলে, এই দুটো যদি না মিলে, ভাই ওই সময় আমাদের কত ছিল 10 ছিল, কেন এটা ভারসাম্য ছিল, এই কারণে ভারসাম্য মিল ছিল, ঠিক আছে, যেহেতু মিল নাই এই জন্য হবে না। লিউতম লিখছে সিলেটে আসেন। আচ্ছা কে কে কোথায় দাওয়াত দিবা, একটু দাওয়াত দাও, কমেন্টে একটু দাওয়াত দাও, তো দাওয়াত দাও কোথায় কোথায় মানে কার সাথে কোথায় দেখা করতে আসো, একটু দাওয়াত দাও, একটু দাওয়াত দাও, একটা কমেন্ট করে আমাকে দাওয়াত দাও, আমি এর মধ্যে ওইটা বুঝাই পারি, তোমরা একটু দাওয়াত দাও, আমি কমেন্টগুলো পড়বো পরে। হ্যাঁ দেখো একটা প্রশ্ন আছে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, এই প্রশ্নটা এখান থেকে এভাবে আসতে পারে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ভাই তোরা সূচি দেয়া দিব, তুই দেখলেই বুঝবি ভারসাম্য দাম কোনটা, যে এখানে চাহিদা যখন সমান থাকবো, বা এইখানে 30 এইখানেও 30, তাহলে এই জায়গায় সমান। এখন তুই দেখেই বুঝতেছো যে এই জায়গায় সমান, কিন্তু তুমি এটা দিলে হবে না, তোমাকে কি করতে হবে, চিত্র দেখাতে হবে। চিত্র মধ্যে কি করবা, প্রথমে এই দুটো অঙ্কন করবা, পরে এটা অঙ্কন করবা। আমি তোমাকে একটু দেখাই দিই কি বলতো, তাহলে 20 30 40 50, ঠিক আছে, ধরো 20 30 40 50, আমি দুটো দেখাই তোমাকে, দেখো আমি একটু দেখাই দিই, জিনিসটা দেখাই দিই। দামটা দেখো, দামটা বসে কোন দিকে, লম্ব অক্ষে, কি দিকে আছে, দাম কোন দিকে, পি হচ্ছে লম্ব অক্ষে, পি কত দেওয়া আছে, পিটা একটু দেখি তো, 20 30 40 50, থ্যাংক ইউ। দেখ 10 20 30 হাই দেখ 40 50, ঠিক আছে, 50 40 30 20 10 0, এদিকে আমার কথা আছে রে ভাই, এদিকে আমার আছে হচ্ছে
50 অব্দি, এদিকে আমি ভেবে দিলাম সর্বোচ্চ 10 20 30 40 50। এই দেখ 50 40 30 জাস্ট বসাবা, প্রথম বলছে বসাইবা, এটা কি হবো কিউডি কিউএস দুইটাই হবে, যেহেতু দুইটা একসাথে করবো, ঠিক আছে। দেখো তাইলে দাম যখন হচ্ছে কত আছে, দাম যখন হচ্ছে 20-এর সাথে 50 30-এর সাথে 40, ঠিক আছে, কমে আসছে 50 40 30 20 20 30, আচ্ছা ঠিক আছে, 20-এর সাথে কত 50, 20-এর সাথে কত 50, এই 20 আর হচ্ছে 50, ঠিক আছে, 30 40 40 30 20 50, এম আই রাইট? 50 আর কত 20, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে এই যে আমাদের একটা রেখা হইলো চাহিদা রেখা ডিডি, এ বি সি ডি। এখন দেখ পরের মানটা কত আছে, দেখ 10 20 30 40, তাইলে 20-এর সাথে আছে কত 10, 20-এর সাথে 10, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা, এই যে একটা, এরপরে 30-এর সাথে কত আছে, দাম কত 30, ওদিকে কত আছে 20, এই যে 30-এ আর হচ্ছে 20-এ, এই যে এই জায়গা, ঠিক আছে। এরপর কত আছে 40-এ আর 30-এ, 40 আর 30 এখানে ছিল, এই যে এটা। এরপরে কত 50 আর হচ্ছে 40, 50 আর 40, তাহলে এই যে আমাদের 50, সরি পি হচ্ছে 50, কিউএস হচ্ছে 40, 50, এই 50 আর এস আমাদের 40, ঠিক আছে। দেখ তাহলে এই যে আমরা অঙ্কন করলাম, ঠিক আছে, এই যে বি বিন্দুতে এটা কিলো, দেখ 40 30, তাইলে এখানে দেখ, দেখ দাম যখন, এই দেখ ভারসাম্য পাইছো কিনা, দাম যখন 40, দেখ দাম যখন 40, দাম যখন 40 তখন কিউরিও 30, এটাও 30, এটা চিত্র দেখালাম কি, এবার দেখতে বোঝা যায়। তাহলে দাম যখন 40 তখন এই যে এটাও 30, দুইটাই 30, ঠিক আছে। তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে বি এবং ভারসাম্য বিন্দু হচ্ছে কি বি, হচ্ছে ভারসাম্য বিন্দু হচ্ছে বি, ভারসাম্য পরিমাণ কত 30, ভারসাম্য দাম কত 40। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখি দা ঠিক হয়ে গেছিস, দা ঠিক দেখে লই। দাঁত কই ওমা, ডাল পড়াবো না, ডাল পড়াবো পরে পড়াবো। কুমিল্লা আসেন, একজন বলছে ভাই শ্রীমঙ্গল আসেন নিমন্ত্রণ, এই যেগুলা শ্রীমঙ্গল সিলেট ওইদিকে ওরা আমার পার্সোনালি ফেসবুকে নক দিবি, ফেসবুকে আমার সাথে অ্যাড থাকবি। নাইম লিখছে ভাই গাইবান্ধা আসেন, বিখ্যাত রস মঞ্জুরি খাওয়াবো। ভাই রে ভাই, তোর এই কথা শোনার পরে গরম সব গেছে ভাই, সার্থক। রস মঞ্জুরি খাই দেবো, কঠিন রস মঞ্জুরি কামড় দেবো। শ্রীমঙ্গলে কোন কলেজে পড়েন, ওই যে আরেকটা, দেখ চিন্তা করছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা এস, এটা এস, ঠিক আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন মুখে মুখে তোমাদের বোঝাই দেই, এই প্রশ্ন বুঝো, এই প্রশ্নটা একটু মুখে মুখে বুঝো, তাহলে শেষ আমাদের আজকে, ঠিক আছে। বলছে বাজার দাম যদি তার ভারসাম্য দাম মতে বিস্তৃত হয় তবে উদ্ভূত পরিস্থিতির উদ্দীপকের ভিত্তিতে বিশ্লেষণ করো। এটা কি কইছি একটু বুঝো ভালো করে, একটু বুঝো, একটু বুঝো, একটু ভালো করে বুঝো, এটা একটু বুঝা, এটা একটু বুঝার প্রশ্ন, ঠিক আছে, বুঝো। বলছে বাজার দাম মানে এটা যদি হচ্ছে কি এই দিকে আসে বা এইদিকে যা, কি হবে, তাহলে তুমি দেখবা বাজার দাম যদি তার ভারসাম্য দাম মতে বিস্তৃত হয় অর্থাৎ 40 টাকা থেকে 50 টাকা হয়, তাহলে দেখো কি হয়, দ্রব্যের চাহিদা হয় 20 একক, দ্রব্যের যোগান হয় হচ্ছে 40 একক। এই ক্ষেত্রে চাহিদা থেকে যোগান বেশি হওয়ার কারণে দ্রব্যের দাম কমবে, অর্থাৎ বাজারে ভারসাম্য বিনষ্ট হবে, অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, শেষ। আবার দ্রব্যের বাজার দাম 40 হতে যদি 30-এ যায়, তাহলে কি হয় দেখো, এটা হয় কত 40, এটা হয় 20, অর্থাৎ চাহিদা হচ্ছে বেশি, যোগান হচ্ছে কম, এক্ষেত্রে দাম হচ্ছে দাম বাড়বে, এই ক্ষেত্রে বাজারে ভারসাম্য বিনষ্ট হবে এবং হচ্ছে কি হবে, বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। সো আশা করি তোমরা আমার ক্লাসটা হচ্ছে ভালো করে বুঝতে পারছো। তোমাদেরকে আমি আবারও বলে দিলাম, তোমাদেরকে আমি আবার বলে দিই, একটু একটু বলে দিই তোমাদেরকে, আমি তোমাদেরকে একটু বলে দেই, তোমরা হচ্ছে ভাই দয়া করে, তোমরা দয়া করে উপযুক্ত থেকে আমি যে যে আমি পড়াইছি আমার স্লাইডটা ভাই, এই স্লাইডটা খালি পড়ে যাবা। উপযোগ আর হচ্ছে স্থিতিস্থাপকতা, ভাই কি পড়বা, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা, ঠিক আছে, এই স্থিতিস্থাপকতা এই স্লাইডটা খালি পড়বা, আর কিচ্ছু দরকার নাই। এরপরে ভাই ভারসাম্য, এই তিনটা টপিক থেকে ভাই, এই তিনটা টপিক থেকে
3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 2টা তো 100%, 2টা 100% আসবে। ঠিক আছে, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো এবং ভালো লাগছে। তোমাদেরকে আমি আরো বিস্তারিত পড়াইতাম, যেহেতু তোমরা হচ্ছে একদম শেষ মুহূর্তে, এগুলো ম্যারাথন ক্লাস, চাইলেই ধরে ধরে টপিকের বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। চাহিদা রেখা তোমাকে পড়াতে পারি নাই, যুগান রেখা কেমনে আসে, চাহিদা রেখা এবং যুগান রেখা দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে সমীকরণ থেকে, একটা হচ্ছে সূচি থেকে। চাহিদা বিধি কাকে বলে, চাহিদা রেখা কাকে বলে, ডাল কাকে বলে, ডাল কিভাবে নির্ণয় করতে হয়, সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়, এই অনেকগুলো জিনিস আমি তোমাদেরকে পড়াতে পারি নাই সময়ের কারণে। তবে গুরুত্বপূর্ণ যে 3টা টপিক আছে, উপযোগ, স্থিতিস্থাপকতা, ভারসাম্য, 3টা তোমাদের পড়াই দিছি। আগামীকালকে হচ্ছে আমরা তৃতীয় এবং হচ্ছে চতুর্থ অধ্যায় 2টা পড়বো। আগামীকালকে কোনটা পড়বো? আগামীকালকে কি পড়বো? আগামীকালকে 10টায়, আগামীকালকে বলে সরি, নেক্সট ক্লাস রুটিনে দেখবা। নেক্সট ক্লাস রুটিন হচ্ছে কয় তারিখ আমি যাই তো, নেক্সট ক্লাস রুটিনে কয় তারিখ আমি একটু দেখে নিই, তোমাদেরকে একটু দেখে নিই আমি, আমাকে একটু হেল্প করো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখে নিই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করো, কারো কোনো প্রশ্ন থাকলে করো, কারো কোনো প্রশ্ন থাকলে করো ভাই। আগামী ক্লাস হবে 14 তারিখ, কত তারিখ? 14 তারিখ, 18 তারিখ, 14 তারিখ, 14 তারিখ, 14 তারিখ, 14 তারিখ, 14 তারিখ। ঠিক আছে, 14 তারিখ কি হবে? তৃতীয় প্লাস চতুর্থ, তৃতীয় প্লাস তৃতীয় প্লাস তৃতীয় প্লাস কত? চতুর্থ, চতুর্থ। আরে ऐसे लहरा जरूर बरुबा गई, কি কপাল আমার। এই যে চতুর্থ, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। পরে ভাই 17 তারিখ, 17 তারিখ হচ্ছে নবম প্লাস দশম, ঠিক আছে। আর 18 তারিখ এমসিকিউ, 18 তারিখ এমসিকিউ, এটা দেখে নাও। দেখো বলে দিচ্ছি, 14 তারিখ তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়াবো, 17 তারিখ নবম এবং দশম পড়াবো, এবং 18 তারিখ এমসিকিউ পড়াবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার তোমাদের একটু, একজন বলছে আর বুঝাইতাম, দেখো তোমার একটু হিংস দিই, তোমাদের একটু হিংস দিই, এটা 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 হচ্ছে তোমার স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশট নাও। আচ্ছা, আমি তো বাড়ায় লিখতে হবে, বাড়ায় ফেলি লিখতে, আমার তো দরকার নাই রে ভাই, আমার তো দরকার নাই এত কাহিনী। কোনটা বাসবো? দেখো, যদি কোনো জায়গার মধ্যে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা এরকম থাকে, তাইলে বুঝবা এটা নর্মালি স্থিতিস্থাপকতা থেকে আসছে। চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা একই কথা। কিন্তু তুমি যদি কোথাও গিয়ে দেখো এরকম, যে কোনো একটা জায়গার মধ্যে এরকম থাকে যে এক্স দ্রব্যের, এক্স দ্রব্যের এক্স দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের চাহিদা এরকম থাকে, তখন বুঝবো এটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি হবে, ইসি, ক্রস ইলাস্টিসিটি, মানে আর আর ইসি, মানে আর আর, আমি ধরে রাখকে এমনি দর বাইরে বুঝাই দিলাম, আর আর ই, আর আই স্থিতিস্থাপকতা। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন? আরো কোনো প্রশ্ন? আমরা শেষ করে দিয়ে যাচ্ছি। আরো কোনো প্রশ্ন আছে গাইস? আরো কোনো প্রশ্ন আছে? শুভ লাগছে অনেক। পিডিএফ কোথায় পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে ক্লাস নিছেন শুভ, থ্যাংক ইউ শুভ ভাই। পিডিএফ কোন গ্রুপে দেন? নাইম ইসলাম, জি ভাই, হ্যাঁ। সময় রাত 10টা। এই পামং, পামং, তুই আমাকে ফেসবুকে আমার সাথে অ্যাড হবি, তোর তোর বাসায় যাব। ঠিক আছে, দেখ বলছে যে হচ্ছে গিয়ে সময়টা বলে দিও 10টায়, 10টায়, কয়টায়? 10টায়। কারো কোনো প্রশ্ন আছে?
কারো কোনো প্রশ্ন আছে নাকি বলো? তোমাদেরকে আমি একটা অনুরোধ করবো, যারা আমাকে এখনো দেখতেছো, তোমাদের কাছে একটা অনুরোধ ভাই, তোমরা যারা দেখতেছো, তোমাদের জন্য পিডিএফ বানাইছি, সিকিউ এমসিকিউ আলাদা। তোমাদের জন্য ক খর জন্য আলাদা দিলাম শিট আমি। ইকোনমিক্সটা এত ভালো করে দিয়েছি, ক খর জন্য তোমাদেরকে পিডিএফ দিলাম, সিকিউ এর জন্য পিডিএফ দিলাম, এমসিকিউ এর জন্য পিডিএফ দিলাম। আজকে আবার হচ্ছে কিভাবে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ পড়বা, এর জন্য আজকে পিডিএফটা আবার দিব। ভাই তোমাদের জন্য কত কিছু করতেছে, তোমরা কি একটা শেয়ার দিতে পারো না? তোমরা সবাই যারা নীতি নৈতিকতার জায়গা থেকে, মানবতার জায়গা থেকে অন্তত একটা শেয়ার দিবা। আজকে আমরা সর্বোচ্চ শেয়ার দেখতে চাই, আজকে আমরা সর্বোচ্চ শেয়ার দেখতে চাই। হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাবা, এখানেই পাবা। নাইম লেখছে, ভালোই হয়েছে কালকে ক্লাস নাই, কালকে আমার খালাতো বোনের বিয়ে। আপনার দাওয়াত রইল। হাসে হাসে সবাই বিয়ে করে দিতেছে রে, খুবই কষ্ট এরা। নিয়া মিম লেখছে, ধন্যবাদ ভাইয়া একটা সুন্দর ক্লাস নেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ মিম। প্রিয়ন্তি দাল লেখছে, ওয়েট করবো আগামী ক্লাসের জন্য। জাহাঙ্গীর লেখছে শেয়ার ডান, থ্যাংক ইউ জাহাঙ্গীর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ভিডিও কি ইউটিউবে পাইবা কিনা বলতে পারতেছি না, আমি আমি বলতে পারছি না, পেজে দেখে নিও, শেয়ার দেয় কোথায় লেবো। লেখছে ডিউ আইসিইউ ব্যাচের বি ইউনিট কোর্স লিংক কই পাবো ভাইয়া, খুঁজে পাচ্ছি না। ভাইয়া শুনো, আচ্ছা আমি একটু তোমাদেরকে ডিউ আইসিইউ ব্যাচটা নিয়ে বলি। তোমরা ডিউ আইসিইউ ব্যাচে কিন্তু তোমরা একদম প্রিন্টেড লেকচার শিট পাচ্ছ। বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যারা হচ্ছে লেকচার শিট তোমাকে একদম দিয়ে দিচ্ছে, একদম প্রিন্টেড আকারে। এবং তোমরা কিন্তু চাইলেই এখন অফারে ভর্তি হতে পারো। তোমরা ভর্তি হওয়ার জন্য পেজে বা হচ্ছে যে কোনো এই যে এই লাইভের নিচে দেখবা তোমরা হচ্ছে একটা একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলে তোমরা পাবা। সো তোমরা ভালো করে জানো, বিগত বছরগুলোতে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে আই এডুকেশন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ অন্তত পক্ষে তারা বলতেই পারি যে আমরা একদম অভাবনীয় একটা সাফল্য অর্জন করছি। বিগত সালগুলোতে একদম অনেক ভালো ভালো স্টুডেন্ট তাদের এখান থেকে বেরিয়ে গেছে, এবং তাদের প্রতি আস্থা রেখে এইখানে কোচিং করতে শুধুমাত্র, আর অন্য কোথাও কোচিং করে নাই। তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ইংলিশ ডিপার্টমেন্ট ছাড়াও অন্যান্য যে ভালো ভালো সাবজেক্ট আছে ওই সাবজেক্টে তারা পড়তেছে। সো তোমরা হচ্ছে পেজে একটু নক দিবা, পেজে নক দিলে হবে, বা যে হেল্প নাম্বার গুলো আছে ওই হেল্প নাম্বার গুলো তোমরা একটু যোগাযোগ করবা, তাহলেই ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হতে পারবা, যেখানে প্রিন্টেড তুমি একদম শীট গুলো পেয়ে যাবা। ঠিক আছে, বেস্ট একটা সার্ভিস তুমি পাবা, যেখানে ভাই তুমি বিশ্বাস, তুমি একবার ভাবো সেখানে কে আছে তোমার সাথে। সেখানে আছে তোমাদের ইংলিশের জন্য মহসিন স্যার। ভাই ক্যান ইউ ইমাজিন দ্যাট, বাংলাদেশের ইংলিশের জন্য মানে জাদুঘর বলা হয় যাকে, ঠিক আছে। সেখানে আছে আমাদের অত্যন্ত সিনিয়র টিচার শাহিন আলম স্যার। তুমি কি বলবা, সাধারণ জ্ঞান যে এত মজা করে পড়ানো যায়, ওনাকে না দেখলে তুমি বুঝতেই পারবে না। সেখানে আছে আমাদের সাথে আরো কি আছে, আমাদের বাংলা সুফিয়ান স্যার আছে, ঠিক আছে। মানে 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 কি বলা, তুমি কল্পনা করতে পারবে না কোন লেভেলের বাংলা উনি পড়ায়, ঠিক আছে। তাছাড়াও সাধারণ জ্ঞানের জন্য আমাদের আরেকজন জুবায়ের স্যার আছে, বাংলার জন্য তোমাদের আরেকজন স্বর্ণ স্যার আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের একাধিক টিচার প্যানেল আছে। তোমরা কিন্তু সবাই এই আইসিইউ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে ভর্তি হলেই তুমি তোমার স্বপ্ন পূরণের একদম একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে তুমি হচ্ছে এই স্বপ্ন পূরণের কাছে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সো আর দেরি না করে সবাই হচ্ছে কি করবা, তোমরা সবাই হচ্ছে কি করবা, দ্রুত যোগাযোগ করে অফারটা নিয়ে নাও আইসিইউ ব্যাচে, ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হয়ে যাও, এবং বিশ্বাস রাখো নিজের উপরে, তোমাকে দিয়ে হবে, তুমি পারবা, এবং তোমার দ্বারাই সম্ভব। কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তারা সাধারণ মানুষই, তোমার মতো মানুষই বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে বলো, সিলেট থেকে বলো, রাজশাহী থেকে বলো, যশোর থেকে বলো, কুমিল্লা থেকে বলো, কিশোরগঞ্জ থেকে বলো, ময়মনসিংহ থেকে বলো, কুড়িগ্রাম থেকে বলো, এরকম স্পেসিফিক পঞ্চগড় থেকে বলো, স্পেসিফিক এইসব জায়গা থেকে আইসা সে একটা গ্রামের একটা ছেলে, সেও কিন্তু স্বপ্ন দেখতে পারে এবং ঢাকা বিশ্বের চান্স পেতে পারে। একমাত্র সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার অদম্য ইচ্ছা। অদম্য ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতা তোমার বাধা হয়ে দাঁড়াবে না। সমস্ত প্রতিবন্ধকতা তুমি পেরিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, এটা তুমি বিশ্বাস করো এবং তোমার দ্বারা সম্ভব। ঠিক আছে, সো তোমরা সবাই ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হয়ে যাও। ফ্রি ক্লাসগুলো দেখবা ভাই, ফ্রি ক্লাসগুলো দেখলেই তুমি হচ্ছে এটা সম্পর্কে বুঝতে পারবে যে কতটুকু হেল্পফুল আমাদের এই ডিউ আইসিইউ ব্যাচের ক্লাসগুলা।
ঠিক আছে। আমার আইডি না, আমি একবার পেজ আছে, আমি কমেন্ট করে এখানে দেখে নিই, ঠিক আছে। তো ভালো, আমার প্রদীপ আমার আইডি নাম, সমস্যা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবা, ধন্যবাদ। তোমাদের জন্য তোমরা অনেক কষ্ট করছো, আজকে ক্লাস করছো, অনেক কষ্ট করে ক্লাস করছো। তোমাদের সাথে আমিও ছিলাম, আমারও অনেক কষ্ট হয়েছে। এসি ছিল না আজকে, এসি নষ্ট ছিল, কোন কারণে ঠিক করতে পারি নাই, এত লোক আসে নাই। সো আমি পুরা ক্লাস আজকে হচ্ছে স্টুডিও রুমটা ছোট, না হলে লাইটিং এর সমস্যা হয়। পুরা এই স্টুডিও রুমে গ্লাস টাস লাগায় একদম পুরা ক্লাসটা আমি ফ্যান অফ করে নিছি, ফ্যান চালু হয়তো সাউন্ড হয়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Of course.